খালিদ সাহেব হলো প্রধানমন্ত্রী। রাতুলের বাবা সে। রাতুল মূলত তার এই ক্যাসিনো ক্লাব বানিয়েছে তার বাবার পাওয়ার দিয়ে। ভুয়া লাইসেন্স বানিয়েও নিয়েছে সে। এর ফলে এখানে ওপেনলি যে কোনো কিছু ঘটলেও তা বাহিরে যায় না, আবার পুলিশ এসে নাকও গলায় না। রাতুল ক্লাব থেকে বের হয়, বাইক নিয়ে সে রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ একটা রিকশা সামনে আসে। রিকশার সাথে রাতুলের জোরে ধাক্কা লাগে। রিকশাটা ছিটকে গিয়ে পড়ে দূরে। রাতুল পড়ে যায়, তবে রাতুলের তেমন কিছুই হয়নি। রাতুল উঠে রিকশাওয়ালাকে গালি দিতে গিয়ে থেমে যায়, কারণ রিকশার ভিতরে একটা অসম্ভব সুন্দরী মেয়েকে দেখে রাতুল। মুহূর্তেই রাতুল নিজেকে পাল্টে দৌড়ে রিকশাওয়ালাকে টেনে তোলে। চাচা, আপনার কোথাও লাগেনি তো? বাবা, আমাকে মাফ করে দাও। আজকে কয়েকদিন ধরে ঠিকমতো খাইতে পারিনি। তোমার চাচিও অসুস্থ, টাকার অনেক দরকার ছিল বলো। রাতেও রিক্সা নিয়ে বের হয়েছি, আর আমার রিক্সার পিছনে আমার মেয়ে বসা। সে একটা বাড়িতে পড়াই, রাতে হলে তাকে নিয়ে আসি। রিকশাওয়ালার নাম কাশেম। কাশেমকে টেনে তোলে রাতুল। তারপর তার সুন্দরী মেয়ে চাঁদনির দিকে তাকায় রাতুল। রাতুল হাত বাড়ায়, চাঁদনি রাতুলের হাত ধরে। রাতুল যেন এক অন্য জগতে হারিয়ে যায়। চিকন গোছের বেশ মায়াবী চেহারার মেয়ে চাঁদনি। চাঁদনির হাতে কেটে গেছে বেশ খানিকটা। পাশে ফার্মেসি ছিল। রাতুল মেয়েটার হাত ধরে বলে, চলুন ফার্মেসিতে, অনেকটা কেটে গেছে। সমস্যা নেই, বরং আপনার লাগেনি তো, দোষটা আমার বাবার ছিল। না না, লাগেনি, বাট আপনার কেটেছে। চলেন এখনই। রাতুল টেনে নিয়ে যায় ফার্মেসিতে। মেডিসিন, ড্রেসিং, টেপ, তুলো, স্যাভলন নিয়ে নিজেই চাঁদনির হাতে ব্যান্ডেজ করে দেয়। চাঁদনি অবাক হয়, এত দামি পোশাকের বড় লোক ছেলেটা তাদের মতো গরিবদের কথা ভাবছে দেখে। এতটা হেল্পফুল মানুষ চাঁদনি যেন কখনোই দেখেনি। রাতুল নিজেই সব কিছুর বিল দেয়, ওদের দুজনকে সব কিছুর সেবা দেয় রাতুল। তিনজন দাঁড়িয়ে থাকে। রাতুল যেন চাঁদনির দিক থেকে চোখই সরাতে পারছে না। মেয়েটা কতটা আকর্ষণীয়, এমন একটা মেয়েকেই তো সে খুঁজেছিল। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যা করলেন ভাবতেই পারছি না এত বড় লোক মানুষ এভাবে গরিবের পাশে আসবে। আমি রাতুল, রেস্টুরেন্ট আছে একটা, মিডনাইট মাস্তি বিল্ডিংয়ের নিচতলাতে আমার রেস্টুরেন্ট আছে। ওটার নাম নিরিবিলি রেস্টুরেন্ট। আসবেন সেখানে। আমি চাঁদনি, তবে সেটা মনে হয় না কখনো সম্ভব হবে। আমাদের মতো মানুষ সেখানে কখনো যেতে পারবে না। আচ্ছা, আজকে আসি, দেখা হবে। রাতুল চলে আসে সেখান থেকে। সে ফোন বের করে তার লোক মিঠুকে কল দেয়। মিঠু রিসিভ করে রাতুল বলে, ফার্মেসির সামনে একটা বুড়ো লোক আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পিছু নিয়ে দেখ তারা বাসা কোথায়, সব ইনফরমেশন লাগবে আমার। রাতুল ফোন কেটে দেয়। সে তার দামি বাইক নিয়ে চলে যায়। অনেক কারাগারে আছে আজ 3 দিন হলো। তার বাড়ি থেকে কেউ খোঁজ নিতে আসেনি। আমি বুঝতে পারলাম না আমার মা কেন আসলো না। আমার ভাইও তো আসেনি দেখতে। তারা কি কিছুই জানে না? কি জানি আমার কি হবে। অনেক ভাবতে ভাবতে পায়চারি করে। হঠাৎ কারো সাথে ধাক্কা খায় সে। একটা বয়স্ক লোকের সাথে ধাক্কা লেগে পড়ে যায় অনেক। বড় লম্বা চুলের একটা লোক অনেককে বলে, কি রে, তুই এখানে কেন? নাম কি তোর? অনেক। আমাকে চিনিস? না। আমি ডাকাতি করতাম, ডাকাত জামিল। এখন জেলে আছি, ছাড়াবো কিছুদিন পর। আমার সাথে যেতে চাস? আমার পরিবার আছে। 3 দিন তো হলো, কেউ তো দেখতে আসেনি। আমার সাথে গেলে অনেক টাকা পাবে। টাকা? আমার টাকার দরকার। তাহলে তোকে আমার সাথে যেতে হবে। অনেক ভাবে, তারপর উত্তর জানায় সে যাবে। জামিল হলো একজন ডাকাত। নতুন করে সে আবার ডাকাতি করতে চায়। এর জন্য তার নতুন ছেলে দরকার। নিলয় বসে আছে। কাব্য সবার জন্য স্যুট এনে দিয়েছে। আজকে রাতে ওদের প্রথম মিশন। ম্যাথ ক্যালকুলেশনের মাধ্যমে তারা প্রতিটি ক্যাসিনোতে গিয়ে ব্ল্যাক জ্যাক গেমস খেলে
টাকা জিততে চায়। সবাই একটা মিটিংয়ে বসে, কোনো ক্যাসিনোতে যাবে সেটা ঠিক করা হয়। মাসুম বলে, প্রথমে ছোট ক্যাসিনোতে যাওয়া যেতে পারে। ডার্ক হর্স ক্লাবের ক্যাসিনোটা অনেক ইউজফুল আমাদের জন্য। ঠিক আছে, তাহলে নিলয়, নিধি, সিয়াম, অর্ক যাবে সেই ক্যাসিনোতে। অর্ক সবার পেছনে থাকবে, সে সিগন্যাল দেবে ক্যাসিনোতে, গেমের সবগুলো সানসে জানিয়ে দেবে। একটি কালো জ্যাক হাতে সর্বাধিক 21 পয়েন্ট পেতে পারি, এবং আমরা যদি আরও বেশি পাই তবে আমরা স্বয়ংক্রিয়ভাবে ডিলারের কাছে হেরে যাব। ডিলার এবং প্লেয়ার উভয়ই শুরু করার জন্য 2টি কার্ড পায়, এবং তারপর 21-এর বেশি না পেয়ে ডিলারের চেয়ে বেশি ব্ল্যাক জ্যাক পয়েন্ট পাওয়ার ব্যাপার। যদি ক্যাসিনো 21 পয়েন্টের উপরে যায় এবং ব্লাস্ট হয়, তাহলে ব্ল্যাক জ্যাক টেবিলের সমস্ত খেলোয়াড় স্বয়ংক্রিয়ভাবে জিতে যায়। 21 গেম শুরু হওয়ার আগে প্লেয়িং কার্ডগুলি এলোমেলো করা হয়। প্রাথমিকভাবে একটি মেশিনে করা হয়, তারপরে সমস্ত কার্ড একটি জুতার মধ্যে স্থাপন করা হয়, এবং টেবিলের একজন খেলোয়াড় একটি প্লাস্টিকের কার্ড পায় এবং কার্ডগুলিকে বিভক্ত করার অনুমতি দেওয়া হয়, যাতে প্রত্যেকে দেখতে পারে যে কোনো প্রতারণা নেই। আমরা ঠিক এই সময়টাতে আমার ক্যালকুলেশন শুরু করব। একবার কার্ডগুলি ব্ল্যাক জ্যাকে এলোমেলো হয়ে গেলে এবং একজন খেলোয়াড় বিভক্ত হয়ে গেলে ডিলার প্রথম কার্ডটি সরিয়ে দেয়। তারপর আমরা ধারণা করতেই পারবো বাজি কোনটাতে ধরতে হবে, কারণ ব্ল্যাক জ্যাক গেম শুরু হবে এবং সমস্ত খেলোয়াড়কে তাদের বাজি রাখার জন্য স্বাগত জানানো হবে। যদি 5 মিনিটের বেশি সময় ধরে খেলতে না পারি তবে একজন নতুন খেলোয়াড়কে জায়গা দিতে হবে। একবার সমস্ত বাজি ব্ল্যাক জ্যাকে স্থাপন করা হয়ে গেলে ক্যাসিনো কার্ডগুলি ডিল করে এবং বাম থেকে ডানে শুরু হয়। সমস্ত জুয়ারি তাদের প্রথম 2টি কার্ড পায় এবং প্রায় সমস্ত ক্যাসিনোতে কার্ডগুলিকে ফেস আপ দেওয়া হয়, যাতে প্রত্যেকে দেখতে পারে যে এটা কি দেওয়া হয়েছে। প্রত্যেকে একে অপরের 2টি কার্ড দেখতে পারে। এমন ধারণাটি ক্যাসিনো টেবিলে প্রতারণা করা আরও কঠিন হবে। এটি একটি ক্যাসিনো খেলোয়াড়ের জন্য কার্ডের সাথে বাজি না করা স্বাভাবিক। ডিলারের প্রথম কার্ডে টেবিলে থাকা অন্যান্য কার্ড প্লেয়ারের মতোই 2টি কার্ড থাকে। যাই হোক, ডিলার থেকে শুধুমাত্র একটি কার্ড ফেস আপ, তাই আমরা শুধুমাত্র একটি কার্ডের মান দেখতে পারবো। খুব কম ক্যাসিনোতে ব্ল্যাক জ্যাকের সমস্ত কার্ড ফেস ডাউন ডিল করা হয়, ঠিক পোকারের মতো। এখানে একটি কার্ড স্পর্শ করার অনুমতি দেওয়া হয় এবং অন্যদের একটা তো কি আছে দেখা সম্ভব না, তখন ম্যাথের মাধ্যমে আমাদের সংখ্যাগুলোর ধারণা করতে হবে, আর ম্যাথটা করতে হবে মস্তিষ্কে। সেখানে খাতা কলম চলবে না। হ্যাঁ, যে সংখ্যা আমরা পাবো সেটাই হবে আমাদের লাকি সংখ্যা, আর সেই সংখ্যার উপরে বাজি ধরতে হবে। কাব্যের কথা শেষ হতেই সবাই বেরিয়ে পড়ে। এটা ওদের গোপন আস্তানা। নর্মাল একটা ক্লাবে আসে ওরা, একটা খুপড়ির মতো ক্লাব। 4 জন সেখানে আসে। নিলয়কে আগে ঢুকতে বলে। নিলয় দেখতে পায় ক্লাবটিতে সবাই ক্যাসিনো গেমে ব্ল্যাক জ্যাক খেলছে। নিলয় কিছু সময় দাঁড়িয়ে গেমসটাতে দেখতে থাকে। এটা একটা কার্ড গেম। নিলয় সেখানে দাঁড়িয়ে থেকে কখন আঘাত করতে হবে, দাঁড়াতে হয়, ডাবল ডাউন করতে হবে বা বিভক্ত করতে হবে তা দেখে নিয়েছে। এখানে 7 জন খেলোয়াড় আছে। কার্ড 52টি থেকে 416টাও আছে। 1 থেকে 8টি 52 কার্ড ডেক বলা হয়। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে বাজির সংখ্যা বলতে হবে। মনে মনে বলে, এটা তো খুবই সহজ। সে অঙ্ক কষেই বাজের সঠিক সংখ্যা গণনা করে নিয়েছে, আর সেটাই বারবার সঠিক হচ্ছে। নিলয়ের হাসি লক্ষ্য করে সামাদ নামের একজন জুয়ারি সেই টেবিলে বারবার জিতে যাচ্ছে। বোঝাই যাচ্ছে সামাদ বেশ পাকা জুয়ারি। এই ছেলে, এখানে দাঁড়িয়ে না থেকে খেলতে বসো। এটা দেখার জন্য নয়, খেলতে হবে। আছে নাকি পকেটে টাকা? আমি খেললে টাকা লাগবে না, টাকা নিজেই আমার কাছে এসে ধরা দেবে। তাই নাকি? বুঝো এটা কি গেমস? আমেরিকার ব্ল্যাক জ্যাক ক্যাসিনো গেম।
নিলয় আরও হাসে। এই টেবিলে প্রায় 1 কোটি টাকা আছে। নিলয় হাসতে হাসতে বলে, ব্ল্যাক জ্যাকের অবিলম্বে পূর্বসূরি ছিল 21টির ইংরেজি সংস্করণ, যাকে বলা হয় ভিংটোন, যা একটি অজানা উৎসের খেলা। প্রথম লিখিত রেফারেন্স পাওয়া যায় স্প্যানিশ লেখক মিগুয়েল ডি সার্ভান্তেসের একটি বইয়ে। সার্ভান্তেস ছিলেন একজন জুয়ারি এবং নোভেলাস ইজেমপ্লেরেস থেকে তার রিনকোনেটি কর্টাডিলো এর নায়কটা সেভিলের তাস প্রতারক। তারা ভেন্টিনো এ প্রতারণা করতে পারদর্শী এবং বলে যে খেলার উদ্দেশ্য হলো 21 পয়েন্টে পৌঁছানো এবং টেক্কার মান 1/11। খেলাটি স্প্যানিশ বারাজার ডেকের সাথে খেলা হয়। রিন কোন্টেটে কোটাডিলো 1601 এবং 1602 এর মধ্যে লেখা হয়েছিল, যা বোঝায় যে 17 শতকের শুরু বা তার আগে থেকে কাস্টিলে ভেন্টিনো খেলা হয়েছিল। পরবর্তীতে ফ্রান্স এবং স্পেনে এই খেলার উল্লেখ পাওয়া যায়। আর কিছু কি শুনতে চান? নিলয়ের কথা শুনে সবাই নিলয়ের দিকে তাকায়। বোঝা যাচ্ছে খ্যাত হাবাগোবা দেখতে ইনোসেন্ট লুকের ছেলেটা বেশ বুদ্ধিমান। সামাদ বলে, চেয়ার ছাড়, ছেলেটাকে বসতে দে। নিলয় বসলো। সামাদ ড্রিঙ্কস করছে। নিলয় টেবিল থেকে একটা সিগারেট বের করে সেটাতে আগুন জ্বালিয়ে টানতে শুরু করে। হঠাৎ নিলয়ের একটা কল আসে। নিলয় কলটা রিসিভ করে। হ্যালো, ভাই আমি সিয়াম। সিসি ক্যামেরা এখন আমার কন্ট্রোলে। ব্লুটুথ কানে দাও। তোমার উপর এখন কারো নজর নেই। লাগবে না, আমি পারবো। নিলয় ফোন কেটে দেয়। ডিলার সামাদ টেবিলে কার্ড রাখে। বাকিরা নিজেদের মতো কার্ড বেছে নেয়। নিলয় 2টো কার্ড হাতে নিল। কার্ড দেখে সে ক্যালকুলেশন করলো কোন সংখ্যার উপর সামাদ বাজি ধরবে। সামাদের কাছে 2টো কার্ড আছে। সবাই মোটামুটি গণনা করে 17 সংখ্যাতে বাজি ধরল। সামাদ কার্ডের দিকে তাকিয়ে আছে। সামাদের কাছে আছে 11 সংখ্যার কার্ড। টিক্কা আছে নিলয়ের কাছে। নিলয় ক্যালকুলেশন করতে থাকে। সামাদ বলে, কি ব্যাপার, বাজি লাগাও? ভয় পাচ্ছ? সংখ্যা বলো। 11, 50 লাখ বাজি। সবাই চমকে ওঠে। একেবারে এত টাকার বাজি কেউ কখনো ধরেনি। নিলয়েরটা সঠিক হলে টেবিলে থাকা আর বাকি 20 লাখ তারও হয়ে যাবে। সাথে সামাদের থেকে বাকি 20 লাখ পাবে। মোট 1 কোটি। সামাদের হাতে পা কাঁপতে শুরু করেছে। সারাদিনের যত বাজিতে ধরা টাকা সে কামিয়েছে, এখন সেটা 10 মিনিটেই চলে যাবে। ভাবতেই পারছে না সামাদ। সামাদের একটা চান্স আছে। সেই 20 লাখ টাকার জন্য রেখেছে। ভাগ্য বদলাতে বাজির টাকার জন্য ঘড়ি ঘোরাতে ঘোরাতে কাটা এসে থামে 11তে। সাথে সাথেই নিলয় পুরো টেবিলের টাকা একেবারে নিজের কাছে নিয়ে নেয়। তারপর টেবিলে একটা চাপড় দিয়ে টেক্কা বের করে বলল, 20 লাখ। কারো কাছে আর বড় সংখ্যা নেই। কাটা ঘোরানোর প্রয়োজনও নেই। নিলয় 1 কোটি টাকা জুয়ার মাধ্যমে 10 মিনিটে আয় করে ফেলল। কে তুই? নাম কি তোর? নিলয় কথাটা বলেই টাকার লাকেজ হাতে নেয়। তখনই কতগুলো ছেলে এসে নিলয়ের মাথায় কালো কাপড় পরিয়ে হাত পা বেঁধে টেনে নিয়ে যায় একটি অন্ধকার ঘরে। মিঠু এসে রাতুলকে বলে, বস, মেয়েটার নাম চাঁদনি, বাবা রিক্সা চালক, মা ক্যান্সারের রোগী, ওয়ানাস সে পড়ে। মেয়েটা সুন্দর গান করে। সামনে একটা এলাকায় ছোট বাড়িতে থাকে, বাড়ি নম্বর 10। রাতুল মিঠুর থেকে চাঁদনির সব ইনফরমেশন নেয়। রাতুল বেরিয়ে পড়ে চাঁদনির বাড়ির সামনে চলে আসে। ভাঙাচোরা একটা বাড়ি। রাতুল এই প্রথম কোনো গরিব বাড়িতে আসছে, কিন্তু এটা তো আর এমনি এমনি করছে না। এটার ফায়দা সে নিবেই। রাতুল বাড়িটা দেখতে থাকে। হঠাৎ পেছন থেকে চাঁদনি পড়ল। কে? রাতুল ঘুরে তাকায়। চাঁদনিকে দেখে দাঁড়িয়ে আছে। রাতুল চারোদিকে দেখেই যেন আরো পাগল হয়ে যায়। চাঁদনির হাত ধরতে ইচ্ছে করে। চাঁদনিকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে রাতুলের, কিন্তু সেটা এখন নয়। সময় হলে ঠিকই চাঁদনিকে সে নিজের করে নিবেই। আরে আপনি আপনি এখানে কি করছেন? আপনিই তো আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছেন। মানে এটা আপনার বাড়ি? আসলে আমার বাড়ি একটা ছেলে কাজ করে, তার বাবা অসুস্থ, সে টাকা চেয়েছিল, আমি সেটা দিতে এখানে এসেছি।
যাওয়ার পথে রাস্তা হারিয়ে ফেলেছি, এই কারণে এখানে দাঁড়িয়ে আশেপাশে তাকালাম। আমি জানতাম না আপনি এখানে থাকেন। তা চাচা কোথায়, ঠিক আছেন তিনি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে বাড়ি অনেক, গলিও অনেক, রাস্তা হারানো চর্চা স্বাভাবিক। আসুন ভেতরে, এক কাপ চা খেয়ে যাবেন। বিকালে চা হলে মন্দ হয় না, তবে চাচা যদি কিছু মনে করে? বাবা ভিতরেই আছে, কিছুই মনে করবে না, বরং আরো খুশি হবে। আপনি চাচ্ছেন না গরিবের বাসায় ঢুকতে, সেটা বলেন। না না, তাহলে কি আর এখানে আসতাম। আচ্ছা চলুন। রাতুল ভেতরে আসে। কি দুর্গন্ধ পরিবেশ এই এলাকাতে, পচা পানি, আবর্জনার গন্ধ অনেক। তবু ভালো কিছু পেতে হলে অনেক কিছু সহ্য করতে হবে। রাতুল কিভাবে ভেতরে আসতেই দেখতে পায় রিক্সাটা ভেঙে পড়ে আছে। সেদিনের অ্যাক্সিডেন্টে রিক্সা ভেঙেছিল। রাতুল তো অনেক খুশি। এখন অকারণে হোক বা কারণে চাঁদনির কাছে ওর থাকতেই হবে। মেয়েটাকে তার লাগবে। এরকম গরিব ঘরের সুন্দরী মেয়েই তো রাতুলের জন্য একদম পারফেক্ট। কাশেম চাচা বেরিয়ে আসলো বাহিরে। রাতুলকে দেখি অবাক। বড়লোক ছেলে গরিবের বাড়িতে। রাতুল বসা থেকে উঠে দাঁড়ালো। চাঁদনি আড়াল থেকে দেখে রাতুলকে। ছেলেটার ভদ্রতা নম্রতা দেখে সে ইমপ্রেস হয়। মনে মনে বলে, ছেলেটা এত বড় লোক, অথচ সে কতটা নম্র। নিজেকে বড় লোক মনেই করে না। দূর, আমি কেন তাকে নিয়ে এসব ভাবছি। বাবা তুমি আসছো? সালাম নেবেন চাচা? এখানে এসেছিলাম একটা কাজের জন্য। রাস্তা বলে চলে এসেছি আপনাদের বাড়ির সামনে। পরে আপনার মেয়ের সাথে দেখা, আপনাকে দেখতে চলে এলাম। ভালো করেছো। মা চা নিয়ে আই। চাচা, আপনার রিক্সাটা ভাঙা, সেদিনের অ্যাক্সিডেন্টে ভাঙছে তাই না? সমস্যা নাই, টাকা তুইলা ঠিক করব। আচ্ছা, হয়তো আপনার জন্যই মারাত্মক ক্ষতি হলো। কিছু মনে না করলে আমি ঠিক করে দিই। কিন্তু বাবা তুমি। প্লিজ আঙ্কেল, মনে করেন এটা উপহার। আচ্ছা। চাঁদনি চা নিয়ে আসে। রাতুল চায়ের কাপ ধরতে গিয়ে ইচ্ছে করে চায়ের কাপটা ফেলে দেয়। আর গরম চা পড়ে চাঁদনির হাতের আঙুলে। রাতুল সাথে সাথে চাঁদনির হাতটা নিয়ে মুখের ভেতরে নিয়ে নেয়। তারপর চাঁদনি রাতুলের কাণ্ড দেখে অবাক হয়। ছেলেটা এমন কাজ করবে একদমই ভাবেনি। রাতুল দ্রুত মুখের ভেতর থেকে হাতটা বের করে জায়গাটা পরিষ্কার করে। তারপর পেস্ট এনে দিয়ে সেখানে লাগিয়ে দেয়। চাঁদনির তেমন কিছুই হয়নি, কিন্তু রাতুলের চোখে মুখে চিন্তার ছাপ বিশাল। এটা দেখেই চাঁদনির সব ব্যথা যেন সেরে যায়। চাঁদনি শুধু অবাক হয়ে রাতুলকে দেখছে। রাতুল বলে, প্লিজ আমাকে মাফ করে দিন, আমার জন্য এমন হয়েছে। আমি বুঝতে পারিনি আপনার আঙুল পুড়ে যাবে। সত্যি বলছি, আমারই ভুল হয়েছে। আরে আরে, আস্তে, একটু শ্বাস নেন। এতটা উদ্গ্রীব হচ্ছেন কেন? আমার তেমন কিছুই হয়নি। এভাবে কি কেউ চিন্তা করে? আপনি একটু শান্ত হয়ে বসে। আমার জন্য আপনার খালি সমস্যা হয়, আমি আর আসবই না। হয়েছে, থামেন এবার। রাতুল চাঁদনির হাত ধরে রেখেছে। চাঁদনির বাবা অবাক হয়। এমন বড়লোক ঘরের ছেলে তাদের মতো গরিবদের সাথে কত সহজেই মিশে গেল। রাতুল একটা টুল এনে দেয়, চাঁদনিকে বসায় সেখানে। রাতুল টাকা দেয় তার বাবাকে, বলে, চাচা এই নিন টাকা, আপনি রিক্সাটা ঠিক করে নেন, আমি চলে যাব আর আসবো না। আরে বাবা চিন্তা নাই, আমি বাজারে যাচ্ছি। চাঁদনি ছেলেটাকে একটু চা খেতে দিস আবার। কাশেম চাচা টাকা নিয়ে বাহিরে চলে যায়। চাঁদনি রাতুলের দিকে তাকিয়ে আছে। রাতুল চাঁদনির হাত ধরে আঙুলে ফু দিতে থাকে। চাঁদনি মুচকি হাসতে থাকে রাতুলের কাণ্ড দেখে। চাঁদনি বলে, ওই, আপনি কি পাগল? এভাবে বাচ্চাদের মতো রিয়েক্ট করেন কেন? আপনার খালি আমার সাথে দেখা হলে সমস্যা হয়। জি না, এটা জাস্ট দুর্ঘটনা। এখন একটু শান্ত হয়ে বসেন। কিন্তু কিন্তু কি? চুপচাপ বসেন, আবার চা বানিয়ে নিয়ে আসি। লাগবে না। হাতটা কি ছাড়বেন জনাব? ওহ সরি। রাতুল লজ্জায় মাথা নিচু করে নেয়। চাঁদনি হাসতে থাকে। চাঁদনি বসা থেকে উঠল। রাতুল তখনই বলে,
শুনুন, এটা আমার নাম্বার। কোনো সমস্যা হলে হাতে আমাকে জাস্ট ফোন করবেন। আসি এখন। আসি মানে? কোথায় যাবেন? আমি থাকলে আপনার সমস্যা, তাই চলে যাচ্ছি। থাকেন। রাতুল আর দাঁড়ায় না, চটজলদি সেখান থেকে চলে আসে। চাঁদনি রাতুলের নাম্বারটা পেয়ে সেদিকে তাকিয়ে থাকে। চাঁদনি চিৎকার করে বলে, রাস্তা তো চিনেন না, এগিয়ে দেই। গুগল ম্যাপ থেকে দেখে নেব। বাই। চাঁদনি পাগল বলে হাসি দেয়। রাতুল চলে আসে সেখানে। রাতুলের চোখের সামনে চাঁদনির মুখটা ভাসতে থাকে। রাতুল যখন চাঁদনিকে বসাতে গিয়েছিল তখনই চাঁদনির বুক থেকে ওড়নাটা অনেকটাই সরে যায়। রাতুল কয়েক সেকেন্ড ধরে সেদিকে তাকিয়েছিল। চাঁদনি যেন একদম আকাশের চাঁদের আলোর মতোই সুন্দর, কোথাও যেন খুঁত নেই। কি মোলায়েম তার হাত। রাতুল নিজেকে অনেক কষ্টে সামলে নিয়েছে। সুন্দর দেহের অধিকারিণী চাঁদনি, এরকম একটা মেয়েকে রাতুলের লাগবেই লাগবে। যা কিছু হয়ে যাক, রাতুল চাঁদনিকে নিজের করবেই। নিলয়কে একটা বদ্ধ অন্ধকার ঘরে আটকে রাখা হয়, মাথার উপরে কালো কাপড় দিয়ে ঢাকা। কতগুলো ছেলে নিলয়কে অনেক মারতে থাকে। নিলয়কে জিজ্ঞেস করে, কে তুই? কোথা থেকে এসেছিস? তোর সাথে আর কে কে আছে? এভাবে তুই খেললি কিভাবে? একবারে সব কিছু টাকা কিভাবে হাতালি? নিলয় আমি, আমার সাথে কেউ নেই। কিন্তু তোরা কারা? কেন আমাকে ধরে এনেছিস? বলবি না তাহলে তোর সাথে কি আছে? এখানে যারা আসে তারা সবাই গ্যাং নিয়ে আসে। বল, কে তুই? কার কথা মতো এখানে এসেছিস? বললাম তো কিছুই নেই, আমি একা এসেছি। এই খেলা তো সহজ ছিল, নামটা তো বলেই দিছি নিলয়। কিন্তু ওরা থামে না, নিলয়কে অনেক মারে। নিলয় প্রায় জ্ঞান হারাবে, তখনই তাকে মারা বন্ধ করে দেওয়া হয়। তারপর নিলয়ের মুখের উপর থেকে কাপড় সরানো হয়। কাপড় সরাতেই নিলয় অবাক হয়, কারণ সামনে নিধি, কাব্য, অর্ক, সিয়াম আর মাসুম দাঁড়িয়ে আছে। নিলয় ওদেরকে দেখে বলে, তোরা তোরা আমাকে মারছিলি? হ্যাঁ, এটা পরীক্ষা ছিল, কারণ আমরা এখানে যারা আছি তারা আগে থেকেই পরিচিত, কিন্তু তুই নতুন। আমরা তোকে কেন বিশ্বাস করব সেটার পরীক্ষা নিলাম। তুই এটাতে পাশ করেছিস, কিন্তু তোকে তো বলেছিলাম সবাই নিজের নাম বলবে না। তুই কেন নিজের নাম বললি? বারবার তোর নামটাই কেন বলছিস? ক্লাবেও তোর নাম বলেছিলি। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়, কাব্যের কাছে আসে। কাব্যের থেকে একটা সিগারেট নিয়ে আগুন জ্বালায়। একটু দূরে টাকা ভর্তি সেই দুটো লাকেজ দেখতে পায় সে। নিলয় হেঁটে সেই টাকার লাকেজের কাছে যায়। লাকেজের উপরে বসে সিগারেটের টান দিতে থাকে আর ধোঁয়াগুলো উপরের দিকে ছড়িয়ে দেয়। ধীর গলায় বলে, জঙ্গল ছোট হোক বা বড়, শের যখন জঙ্গলে আসে তার তো একটা হুঙ্কার থাকে। আমি এখানে রাজ করতে এসেছি, নিলয় নামে রাজত্ব তৈরি করতে এসেছি, পালাতে নয়। আমার নামে ক্লাবগুলো ভয় পাবে সেটা দেখতে এসেছি। পত্রিকাতে আমার নাম উঠবে, খবরে দেখানো হবে ক্যাসিনো ক্লাবে আতঙ্কের নাম নিলয়। তুই আসলে কি চাস বলতো? পুরো দুনিয়া। কি ভাই, তুই তো... আমি অমানুষ পশু হতে চাই, ভালো হতে চাই না। দুনিয়াতে ভালো মানুষের মূল্য নেই। সৃষ্টিকর্তা আমাকে অমানুষ হতে দেখবে। কোথায় ছিলাম, কোথায় এসেছি, তিনি সব কিছুই দেখবে। আমি ওনাকে সাক্ষী রেখেই কাজ করব। অর্ক ডাক, ওয়েব থেকে পিস্তল অর্ডার কর। সবাইকে জানাতে হবে নিলয় এসেছে। জীবন মানে নিরন্তর ছুটে চলা, পদে পদে বাধা বিপত্তি, প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষত বিক্ষত হওয়া, সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া, সংগ্রাম এবং সাফল্য। এই তো জীবন। আছেই বা কি আর জীবনে? এখন শুধু হবে এনজয় করা। আমার চাই টাকা। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো, 50 লাখ টাকার একটা লাগেজ ওদের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নে ধর, যা এনজয় কর। আমি এসেছি এখানে জয় করতে। খেলতে খেলতে যেদিন আমি ক্লান্ত হব সেদিন শুভ, হয় টাকার উপরে নয়তো লাশের উপরে, কিংবা 3.5 হাত কবরে। টাকার গন্ধ নয়তো রক্তের গন্ধে আমার নেশা বাড়ুক।
নিলয়ের কথা শুনে সবাই চুপ হয়ে যায়। নিলয়কে আর তাদের পরীক্ষার কোনো দরকার নেই। তারা বুঝে গিয়েছে তারা যেখানেই যাক না কেন, নিলয় একবার যখন লাইন বুঝে যাবে, নিলয় তখন সব ধ্বংস করতে করতে যাবে। জামিল জেল থেকে বের হয়েছে বেশ কয়েকদিন হলো। জামিলের বয়স বেড়েছে, আগের মতো শরীরের ওর জোর নেই, কিন্তু ডাকাতি করার নেশা তাকে ছাড়েনি। সেজন্য এখন জামিল সিদ্ধান্ত নিয়েছে ডাকাত দল তৈরি করতে। সেজন্যই তার গ্যাংয়ের নতুন একটা নামও সিলেক্ট করেছে, মব স্টার। তবে তার গ্যাংয়ের নাম, কিন্তু মেম্বার্স কোথায়? হাতে 4 জন আছে, আরও একজনের কমতি পড়েছে। কাকে নেবে সে? হঠাৎ মনে পড়ে কারাগারে তার সাথে একটা ছেলের বেশ খাতে হয়ে গিয়েছিল। কারাগারের ভিতরে জামিল একবার অনেক অসুস্থ হয়ে যায়, অনেক তাকে সেবা করে সুস্থ করে তোলে। জামিল ভয়ঙ্কর একজন ডাকাত, তার নাম শুনেই আগের অনেক লোক ভয়ে কাঁপে। জামিল ফোন হাতে নেয়, ম্যাজিস্ট্রেটের কাছে ফোন দেয় সে। হ্যালো, কে বলছেন? আমি জামিল, ডাকাত জামিল। মনে আছে তোর বাড়িতে ফোন করে ডাকাতি করতে গিয়েছিলাম? তোর বাড়িতে সিকিউরিটিদের কীভাবে মেরেছিলাম? আপনি ছাড়া পেয়েছেন? হা, আমাকে আটকে রাখবে? এমন কোনো জেল হয়নি। শোন, এবার তোর বাড়িতে ডাকাতি করতে আসবো না। আমার একটা কাজ যদি তুই করে দিস, তাহলে তোকে আমি সবসময় প্রোটেক্ট করব। কি কাজ ভাই? শিলা কারাগারে একটা ছেলে আসে, নাম অনেক। 3 দিনের ভিতরে আমি তাকে আমার সামনে দেখতে চাই। কিভাবে বের করি তাকে ছাড়িয়ে আনবি সেটা তোর ব্যাপার, নাহলে বুঝতে পারছিস কি হবে। বুঝেছি। রতন ফোন কেটে দেয়। টেবিলে থাকা গ্লাস থেকে ঢকফক করে পানি খেয়ে জোরে একটা শ্বাস নেয়। সে জলদি উপরে ফোন করে অনেক নামের ছেলেটার ব্যাপারে সব খোঁজ নেয়। তারপর তাকে ছাড়ানোর সব ব্যবস্থা করে রতন নিজেই। নিলয় চেয়ারে বসে আছে হেলান দিয়ে, চোখ দুটো উপরের দিকে, পা দুটো সামনে লম্বা করে আছে। নিলয়ের ঠোঁট থেকে রক্ত বেরোচ্ছে। নিলয় একের পর এক সিগারেট টেনেই যাচ্ছে। মাঝে মাঝে একটা চিকন স্বরের কাশির শব্দ শোনা যায়। নিলয় সিগারেট খাওয়া অফ করে না। একটা ঠান্ডা হাত নিলয়ের কাছে এসে মুখ থেকে সিগারেট নিয়ে ফ্লোরে ফেলে দেয়। নিলয় আবারও প্যাকেট থেকে সিগারেট বের করে টানতে থাকে। সে আবারও আসে, নিলয়ের থেকে আবার সিগারেট নিতে যাবে, তখনই নিলয় চিৎকার করে উঠে বলে, ওই সর, কাছে আসবি না আমাকে আমার মতো থাকতে দে। একদম ধরবি না আমাকে তুই। যা, হাট সামনে থেকে। আমার থেকে তুই সবসময় দূরে থাকবি, আমি একা থাকতে চাই। নিলয় কথাটা বলেই সোজা হয়ে দাঁড়ালো। সামনেই আরশিদা বেগম দাঁড়িয়ে আছে, ইশারায় কথা বলার চেষ্টা করছে। কিন্তু নিলয় আরশিদা বেগমের অবস্থা দেখে জোরে শব্দ করে হাসে। নিলয়ের হাসি দেখে আরশিদা বেগম ভয় পায়। আরশিদা বেগমের গায়ে সেই দিনের শাড়িটা পরা। নিলয় আরশিদা বেগমের দিকে তাকিয়ে বলে, কিরে, কথা বলতে ইচ্ছে করছে? আমার তোর কথা আর ভালো লাগে না রে। শোন, তুই মা হয়ে আমাকে যতটা মৃত্যু কামনা করেছিস, আমি সেদিনের পর থেকে অমানুষ হয়ে গিয়েছি রে মা। আল্লাহর বিধান বড়ই অদ্ভুত, তবে সত্য। তিনি বলেছে মায়ের দোয়া সবসময় কবুল হয়। তিনি যদি সত্য হয়ে থাকে তবে তার কথাও সত্য, আর সেটাই হয়েছে। আমি মরে গেছি মা, আমার ভিতরের মানুষটা মরে গেছে। আমি টের পাই মা, আজরাইলকে টের পাই রে। আমি অমানুষ পশু হয়ে গেছি, মায়া দয়া চলে গেছে। হ্যাঁ, নিঃশ্বাস আছে আমার সত্য, কিন্তু এই জীবনে কোনো মানে নেই মা। আমি তোকে বাঁচিয়ে রেখেছি কেন জানিস? দাঁড়া, দেখাচ্ছি। আরশিদা বেগম কাঁদতে থাকে। নিজের ছেলের এমন পাগলাটের সাইকো কথা শুনে তিনি নিজেকে সামলাতে পারে না। নিলয় কখনো এমন করে কথা বলেনি। ক্লাসের সবচাইতে ভদ্র আর শান্ত থাকা ছেলেটা এতটা ভয়ঙ্কর হবে ভাবেইনি তিনি। নিলয় হেঁটে যায় লাগেজের দিকে। লাগেজের পাশে একটা প্যাকেট রাখা। সেই প্যাকেটটা সরিয়ে দিয়ে লাগেজের চেইন খুলল নিলয়। চেইন খুলতেই সেখান থেকে টাকার বান্ডেল পড়তে থাকে। আরশিদা বেগম টাকার দিকে তাকিয়ে আছে। নিলয় টাকাগুলো সব বের করে। তারপর সেই টাকার বান্ডেল দিয়ে নিলয় ফ্লোরে বেডের তোষক বানায়। একটা বিছানার মতো উঁচু হয়, সিঙ্গেল বিছানা হয়। নিলয় সেই প্যাকেট থেকে বিছানার চাদর বের করে টাকার বিছানায় বেডশিট বিছিয়ে আরশিদার দিকে তাকালো। তোকে বলেছিলাম না টাকার বিছানায় শোয়াবো মা?
দেখ এক রাতেই টাকা আমার কাছে চলে এসেছে। আসলে টাকার পিছনে এতদিন ছুটেছিলাম বলে টাকা আমার থেকে দৌড়াচ্ছিল, কিন্তু এবার টাকা আমার পিছনে দৌড়ায়। মা, টাকার বিছানায় শুয়ে পড়, আমি দেখতে চাই। আরশিদা বেগম তার পাগল হয়ে যাওয়া ছেলের দিকে একবার তাকায়, আরেকবার বিছানার দিকে তাকায়। চুপচাপ দাঁড়িয়ে থাকে তিনি। নিলয় তার মায়ের দিকে তাকিয়ে আবার বলে, কি হলো? যা, বিছানাতে নরম আছে, তোকে আমি টাকা দিয়ে কাঁথা বানিয়ে দেব মা। টাকা দিয়ে লেপ কম্বল সব বানিয়ে দেব, টাকার টিস্যু পেপার বানাবো, সব তোর জন্য করব। তুই এখন বিছানাতে যা। আরশিদা বেগম হাত উঁচু করে না করে দেয়। নিলয়ের মাথাটা আবার বিগড়ে যেতে থাকে। সে রুম থেকে বের হয়, নিজের রুমে যেয়ে বিছানার নিচ থেকে সেই দাটা বের করে আনে। দা এনে আরশিদার সামনে দাঁড়ায় নিলয়। আরশিদা বেগম ভয়ে চমকে যায়। নিলয় দাটা সামনে ধরে বলে, বিছানাতে যা বলছি, না হলে আমি কি করব নিজেই জানি না রে। আরশিদা বেগম বিছানাতে চলে যায়। নিলয় চেয়ারে বসে। তার মা টাকার বালিশে মাথা রেখে শুয়ে পড়ে। নিলয় চুপচাপ বসে। তার মাকে বলে, ঘুমা মা, আমার অনেক শান্তি লাগছে। তোকে টাকার বিছানায় শুইতে দেখে ভালো লাগছে মা। চোখ বন্ধ করে আরশিদা বেগম নিলয় সিগারেট টানছে আর আরশিদার দিকে তাকিয়ে মুচকে হাসছে। প্রতিটা নিউজ চ্যানেল দেখানো হচ্ছে শেয়ার বাজার থেকে সবচেয়ে অল্প বিনিয়োগ করে অনেক বেশি এবং সবার থেকে সেরা প্রফিট আয় করেছে অলমাইটি ব্ল্যাক গ্যাং। কিন্তু কে আজও এই গ্যাংয়ের পিছনে আছে জানা যায়নি। তবে শেয়ার মার্কেটের সব প্রফিট এখন তার কাছে। আবারও আসছে সামনের সিজনের নতুন বিনিয়োগ। সবাই রেডি হয়ে যান। প্রতিটা পত্রিকাতে শেয়ার বাজারে কোটি কোটি টাকার প্রফিট আয় করছে অলমাইটি ব্ল্যাক গ্যাং, সেটাই ছাপানো হয়েছে। চারপাশে একটাই নিউজ, বিগত 5 বছর ধরে এই গ্যাংটাই অল্প বিনিয়োগ করে কোটি কোটি টাকা প্রফিট আয় করছে, যা কেউ তার ধারে কাছেও যেতে পারে না। আর কোম্পানিগুলো ফুলে ফেপে উঠছে, অথচ জিনিসপত্রের দাম কমেনি, যা ছিল বরং তার থেকেও বাড়ছে বেশি। তাহলে এই গ্যাং শুধু নিজের পকেট ভর্তি করছেই না, বরং ছোট ছোট বিনিয়োগকারীদের পকেটও ফাঁকা করছে। অদ্ভুত মানুষের জীবন, যেখানে টাকার মূল্য নেই অথচ অতি সহজে টাকা আয় করা পাবলিকেরা ছুটে চলেছে টাকার পিছনে নেশার মতো। বাংলাদেশের মতো দরিদ্র রাষ্ট্রে টাকার ছড়াছড়ি, কিন্তু সবাই সেই টাকা ভর্তি করে রেখেছে। সেই টাকার সঠিক হিসেবেও অনেকে জানে না। অল্প দিনে বড়লোক হওয়ার যে নেশা, সেই নেশাটাকেই মানুষকে ধ্বংস করছে। আর নেশা হবেই বা না কেন? পড়াশোনা করে না, পায় কেউ চাকরি, আর না পায় ভালো জীবনের ব্যবস্থা। টাকা থাকা সত্ত্বেও এই দেশের মানুষের চাহিদা বিশাল। কোথায় যদি মাংসের দাম 400 থেকে 500 হয়, লম্বা লাইন পড়ে যায় সেটা কেনার জন্য। আর এই চাহিদাটাই আজকে আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আর এখন নতুন ধ্বংসের নাম, কার মাথার কাঁঠাল ভেঙে খাওয়া যায়, অর্থাৎ কে কত স্ক্যাম করে চলতে পারে। শেয়ার বাজারটাও যেন ঠিক এখানেই এসেছে ঠেকেছে। আর নিলয় এসেছে এই ধারাকে বদলাতে। সবাই যখন টাকার পেছনে ছুটছে, তখন নিলয়ের মাথায় চলছে নতুন কিছু। সৃষ্টিকর্তা একটা মস্তিষ্ক দিয়েছে, নিলয় সেটাকে কাজে লাগাতে ব্যস্ত। দেখা যাক সামনে কি অপেক্ষা করছে, কতটুকু পারে সে। নিলয় শেয়ার মার্কেটে নামার প্রস্তুতি নেয়। কাব্যরা বসে আছে। অর্ক এসে কাব্যের সামনে দাঁড়ায়। ভাই, নিলয়কে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে। সে কিন্তু সবার রাতের ঘুম খারাপ করতে এসেছে। আমি দেখেছি সে এত দ্রুত কিভাবে ক্যালকুলেট করে আমাদের কাভার্ড সংখ্যা জেনে ফেলেছে। আমাদের কোনো সিগন্যাল সে ফলো করেনি। তার কাছে কিন্তু টাকাও ছিল না। ওর কাছে সিগন্যাল দিতে আমার 3 মিনিট লাগতো, নিলয় সেটা 1 মিনিটে বুঝে গিয়েছে। কাব্য কিছু বলে না। সে কলম হাতে নিয়ে খাতার দিকে তাকিয়ে আছে। সে অনেকগুলো ক্লাবের নাম লিখেছে। সবগুলোতে মাসের একদিন সেখানে যাবে ওরা। আর সেখানে গিয়ে এক রাতেই ক্লাবের থেকে সব টাকা ওরা নিয়ে চলে আসবে। বাকি সময় ওরা শেয়ার বাজার নিয়ে ব্যস্ত থাকবে। কিছু বলছো না কেন? নিলয়কে নিয়ে ভাবতে হবে না,
আমি বুঝে গিয়েছি কে কতটুকু দক্ষ। নিজেদের নিয়ে ভাবতে হবে। কোন ক্লাবে যাব সেটা আজকেই ঠিক করতে হবে। ডিস্কো ক্লাবে আজকে যেতে হবে। সেখান থেকে আমাদের জন্য কোটি কোটি টাকা আনতে হবে। নিলয় আসে সেখানে, হাতে একটা পত্রিকা। সে অলমাইটি ব্লগ নিয়ে অনেক কিছু পড়েছে। নিলয় এসে টেবিলের উপরে বসলো, নিধির দিকে তাকায়, নিধিকে বলে, তোমার কাজটা কি? আমি ভালো মেকআপ করতে পারি। আচ্ছা, আমাকে মেকআপ করিয়ে মাঝবয়সী ছেলে বানিয়ে দাও, যেন মনে হবে আমার বয়সটা 40 হয়েছে। কেন? যে ক্লাবে যাব, যেখানে জুয়া খেলবো, সেখানে আমার নাম নিলয় থাকলেও নিলয়ের আসল চেহারা কেউ দেখবে না। আর অর্ক, তুই পিস্তল অর্ডার করেছিলি? হ্যাঁ, চলে এসেছে। সবাই মেকআপ করে চেহারা পাল্টে নাও। আমাদের আসল চেহারা থাকবে সবার আড়ালে। আড়ালে বসে খেলবো আমরা। সেখানে সিসি ক্যামেরা থাকবে, তাই আমাদের সেই ক্যামেরাতে চেহারা দেখা যাবে। এজন্য আসল চেহারা আমাদের দেখানো যাবে না। নিলয়ের কথা শুনে সবাই সম্মতি জানায়। নিলয় খেলতে যাচ্ছে তার মতো করে। সে পুরো দেশকে নিজের কাছে রাখতে চায়। নিধি নিলয়ের মেকআপ করিয়ে চেহারা চেঞ্জ করিয়ে দিতে থাকে। জেমস তার লস ভেগাস শহরে সবচেয়ে বড় নাইট ক্লাবে আসে। ক্লাবটির নাম হেলস এঞ্জেলস। ক্লাবে চলে $1 বিলিয়ন ক্যাসিনো গেমস। সেখানে অনেক ধরনের গেমস আছে, কিন্তু দিন দিন যেন জেমসের স্বাদ বদলাচ্ছে। পত্রিকা বৃত্তি সহ এই ক্লাবে চলে দামি অস্ত্রের বিজনেস। জেমস সাধারণত ভাবে থাকলে মাফিয়া জগতে তার পাওয়ার অনেক। তার বিজনেসের জন্য সে এ অবধি 2-3 হাজারেরও বেশি খুন করেছে। IB এর পুলিশও ভয়ে জেমসের ধারে কাছে আসে না। জেমসের সাথে রাতুলের বেশ ভালো সম্পর্ক। রাশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপের অনেক দেশে জেমসের হাত থাকলেও বাংলাদেশে তার সবচাইতে বেশি যাতায়াত কারণ একটাই, সেটা হলো এ দেশে বিজনেস করে তার প্রফিট অনেক বেশি হয়। রাতুলের সাথে সে সরাসরি ড্রাগসের বিজনেস করে, আর সেই বিজনেসের কারণে জেমস এখন বিরাট বড় হয়েছে। জেমস জানে বাংলাদেশের মন্ত্রীরা টাকা পেলে সব করবে। এর জন্য জেমস পুরো প্রধানমন্ত্রী সহ আরও কয়েকজনের পাওয়ারফুল মানুষকে নিজের দলে নিয়েছে। এতে তার মালগুলো অনায়াসে বিডিতে এসে পৌঁছায়, আর এখান থেকে সরাসরি তার কাছে টাকা চলে যায়। তার মধ্যে প্রধান বিজনেস হলো ক্যাসিনো, আর সেই ক্যাসিনোর বিরাট অংশ আছে বাংলাদেশে মিডনাইট মাস্টিক ক্লাব। জেমস কল দেয় রাতুলকে। হে রাতুল, হোয়াটস আপ ব্রো? Hey brother, how are you? I'm fine. You did not give the new product? Brother, the best, thank you. Have given me. I can give anything instead. Oh really? I need heavy beautiful girls from your country very soon. Sure brother, just wait for some time. I will give you. Great, I'm waiting. But now I want a talented boy for my casino business. Please keep searching. Well, bye. রাতুল ফোন কেটে দেয়। জেমস নতুন একজন ট্যালেন্টেডকে খুঁজছে যে তার ক্যাসিনো গেমসকে আরো বড় করবে। রাতুল অবাক হয়, জেমসের কাছেই তো অনেক ক্যাসিনো খেলার জন্য পাবলিক আছে, তাহলে সে কেন আরো চায়? কিন্তু এমন কি আছে এখানে যারা খেলতে আসে তারা এতটাও পারদর্শী না বলেই রাতুল নিজে বিট করে সবাইকে। রাতুল চাঁদনিকে নিয়ে ভাবতে থাকে। চাঁদনি তার কল্পনাতে আসা এখন সবচাইতে সুন্দরী মেয়ে। চাঁদনিকে যদি পাঠাতে পারে সে অনেক টাকা পাবে, কারণ রাতুলকেও জেমস এমন কিছুই গিফট করেছে যার থেকে রাতুল এখন বেশ ভালোই প্রফিট কামায়। নিলয় গায়ে কালো কোট, ভিতরে সাদা শার্ট পরেছে, চুলগুলো কালার করা, মুখে দাড়ি লাগিয়েছে বড়, চেহারার ভিতরে চামড়ার ভাঁজ পরা মেকআপ লাগানো, যেন বয়সটা একটু বেশি
করানো হয়েছে। নিলয় কাব্যের গাড়িতে করে ডিস্কো ক্লাবের সামনে আসলো। নিলয় ভেতরে যেতে থাকে। তখনই গার্ড এসে আটকায়, বলে, স্যার ভিতরে কাপল ছাড়া যাওয়া নিষেধ, আপনি তো সিঙ্গেল। ও সুইটার। নিলয় ডাক দেয় নিধিকে। নিধি গাড়ি থেকে নামে। চুলগুলো আমেরিকানদের মতো সাদা করে নিয়েছে। গায়ে দামি একটা নাইট ড্রেস, সেটাও কালো রঙের। মুখে অনেক মেকআপ, চোখে কালো চশমা, মাথার উপরে চুল পরটি দেওয়া। ছোট ছোট চুল নিধির। ছোট নাইট ড্রেস পরেছে নিধি। নিধিকে দেখেই সব ছেলে হাঁ করে তাকিয়ে আছে। নিধি এসে নিলয়ের হাত ধরল। এক হাত দিয়ে নিলয়ের হাত জড়িয়ে ধরে। গার্ডরা সরে যায়। নিলয় আর নিধি ভেতরে প্রবেশ করে। বেশ ভালোই বড় ক্লাবটি। পুরো এরিয়ার সবখানে ক্যাসিনো গেম চলছে। ক্লাবের মালিক তন্ময়কে ভেতরে ঢুকেছে, সব দিক লক্ষ্য রাখছে। নিধির দিকে তাকায় সে দূর থেকে, কারণ এখানে আসা প্রতিটা মেয়ের সাথে তন্ময়ের একবার করে বিছানায় যাওয়ার ইচ্ছা থাকে। টাকা ছুঁড়ে দিলেই সব মেয়ে তন্ময়ের সাথে বিছানায় চলে যায়, কিন্তু নিধির মতো কোনো মেয়ে এতদিন পায়নি। যেমন হট তেমনই আকর্ষণীয়। হাই হিলে নিধিকে যেন কোনো বলিউড নায়িকাদের থেকে কম লাগছে না। বেয়ারা এসে ড্রিঙ্কস দিয়ে যায়। ওরা দুজনে গ্লাস হাতে তুলে নিল। অর্করা বাহিরে আসছে, ওদের কানে ব্লুটুথ। সিয়াম বলে, ভাই তোমার দিকে নজর রাখছে ক্লাবের মালিক। কোনো সমস্যা নেই। এখানে বড় টেবিল কোনটা আমাকে জানা। নিলয় 6 নম্বর টেবিলটা হলো সবচাইতে বড়। এখানে বড়লোক ঘরের বেয়ারা ছেলেরাই বসে। টাকার বিটও বেশি হয়। তোর ডান পাশের ভিআইপি রুম আছে, দেখ। ওখানে ঢুকে 6 নম্বর টেবিল খুঁজে বের করবি। নিলয় ভিআইপি রুমের দিকে যায়। সেখানে ঢুকতেই গান শুনতে পায়। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। নিলয়ের দিকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে তন্ময় দেখতে থাকে। নীলরা 6 নাম্বার টেবিলের পাশে গিয়ে দাঁড়ালো। বিরাট বড় একটি বোর্ড, সবাই ব্ল্যাক জ্যাক গেমস খেলছে। আরো অনেক ক্যাসিনো গেমস চলছে। নিলয় আর নিধির দিকে তাকায় ওরা। মনে হচ্ছে আমেরিকান বয় আর গার্ল এসেছে। নিলয় খেলা করতে থাকে আর বুলি করতে থাকে, সবাইকে ভুলভাল ডিরেকশন দিতে থাকে। তন্ময় তার ম্যানেজারকে পাঠিয়ে দেয়। ম্যানেজার শাকিল আসে, নিলয়কে বলে, হেই, হু আর ইউ? I am Niloy and she is my gorgeous sweetheart Raya. খেলবা নাকি? ওই নিলয়কে বসতে দাও। শাকিলের কথা মতো দুটো চেয়ার ছেড়ে দেওয়া হয়। নিধির চোখে ক্যামেরা লাগানো। অর্করা ক্লাবের বাইরে বসে আছে। সব সিসি ক্যামেরায় ওদের নিয়ন্ত্রণ। নিধি একদম গা ঘেঁষে নিলয়ের পাশে বসলো। ক্যাসিনো গেমস শুরু হয়। টেবিলে কয়েন রাখা হয়, সেগুলো নিয়ে কার্ডের সংখ্যার সাথে লাখ বাজি রেখে কয়েন বিট করতে হবে। বলতে হবে সংখ্যার মান। সবাই যে যার মতো করে অ্যামাউন্ট বলে। নিলয়টা বাদে এখনো অবধি এই টেবিলে বিট হতে যাচ্ছে 1.5 কোটি টাকা। নিলয় আশেপাশে তাকায়। চারপাশে রঙিন লাইটিং, সুন্দরীর বার্ড ডান্সার আর নারী দিয়ে ভর্তি পুরো ক্লাবটি। অনেক ছেলে এখানে সেই নারীদের নিয়ে মস্তি করতে ব্যস্ত। টাকার সংখ্যার ছোট ছোট কতগুলো চিপ কয়েন বাড়িয়ে দেয়। নিলয় সবার দিকে তাকিয়ে বলে, 3 কার্ড পোকার খেলবো। সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে আছে। তখনই কাব্য চিৎকার করে বলে, নিলয়, তুই পাগল হয়ে গেছিস? ব্ল্যাক জ্যাক খেলার কৌশল জানিস? 3 কার্ড পোকার কেন খেলবি? কার্ডের সংখ্যার সাথে কোল চাকতির উপরে ছোট বল ঘোরানোর ভাগ্য। কি করছিস তুই? নিলয় আস্তে গলায় বলে, চুপচাপ বসে দেখতে থাক। অর্ক আর সিয়াম, নিধিকে জানিয়ে দিবি চাকতি ঘোড়ার বল কোনটাতে থামবে, কারণ সামনে বসে থাকা ছেলেটাই মনে হচ্ছে এখানকার সব কিছু দেখে রাখে, আর চিটারিটা সেই করবে। নিলয়ের কথা কাব্যের ভালো লাগে না। গেমসটা সহজ, কিন্তু টাকা হারার লাখটা বেশ দ্রুতই হয়। শাকিল মুচকি হাসে, সে তো এটাই চেয়েছিল। শাকিল নিলয়কে বলে,
তাহলে কত টাকা আছে তোমার কাছে? নিলয় পকেট থেকে 1,000 টাকার নোট সামনে ধরে বলে। এটাই আছে আমার কাছে। সবাই নিলয়ের টাকার পরিমাণ দেখে হাসতে শুরু করে। একজন তো গালি দিয়েই বসলো। শালা মাদার ফকির, সরা এটা এখান থেকে। ভাবখানা দেখলে মনে হয় কোটিপতি আসছে। ওরে আমরা জিতলে সবাই ওরে 10,000 করে দিয়ে দিস। জুয়ার বাজিতে 1 টাকা হোক কিংবা 1 কোটি, এখানে মুখ্য বিষয় হলো জেতা। কারো ক্ষমতা নেই আমার থেকে এই 1,000 টাকা নিয়ে যাবে, কারণ প্রতিটা বিট আমি জিততে চলেছি। জুয়ার আসরে সেই বেশি টাকা আনে যে আসলে বারবার হারে। আমি হারি না, তাই আমার বেশি টাকার প্রয়োজন নেই। তোমার অ্যাটিটিউড ভালো লাগছে, চলো স্টার্ট করি। নিলয় মুচকি হাসলো, সবাইকে কার্ড বাড়িয়ে দেয়। নিলয় কার্ডগুলো তোলে। প্রথমবারই যখন জঘন্য কার্ড পড়েছে। অর্করা এতক্ষণে ক্লাবের সব হাই সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে নিয়ে নিধিকে বলে, সামনে থাকা ছেলেটার কাছে মোট 35 নম্বরের কার্ড আছে। কার্ডের মান 10, 11, 4, 7, 8, 3 পড়েছে। নিধির সাথে সাথে নিলয়ের কানের কাছে মুখ এনে নিলয়কে ফিসফিসিয়ে করে শাকিলের কার্ডের মান বলে দেয়। অর্ক নিধিকে সবার কার্ডের কথা বলে। নিধি আবার নিলয়কে বলতে যাবে, তার আগেই নিলয় বলে, সবারটা আমি জানি। এখন কার কাছে কত নাম্বারের কার্ড পড়েছে সেটা বের করেছি নিজেই। অর্করা ইমপ্রেস হয় নিলয়ের ক্যালকুলেশন ম্যাথ দেখে। শাকিল চিপ কয়েন বাড়ি দিয়ে বলে, 35-এ বাজি 5 লাখ। নিলয় তখনই বলে, 35-এ বাজি 10 লাখ। এটা আমার গাড়ির চাবি, হারলে গাড়িটা ওর। আর 9 নম্বরে বাজি 5 লাখ। শাকিল কপাল কুঁচকে তাকায় সেদিকে। কেউ আর 35-এ বাজি ধরতে আর সাহস করে না। 5টা কার্ডের 5 বার চাকতি ঘুরে 5 বার বল থামবে। সবাই যে যার মতো করে বাজি ধরল। প্রথম বিটে সবাই 2টো করে বাজি ধরবে, তারপর সবাই একটা একটা করে বাজি ধরবে। বল ঘোরানো হয়। শাকিল হলো এই বারের ম্যানেজার, মানে সেই খেলে উপর থেকে তার নাম্বার বাজির লাখ নির্ধারণ করা হয়, তাই শাকিল সব বিট জিততে পারবে। এখন শাকিলের নাম্বারে যদি বল না থামানো হয় তবে শাকিল হারবে 5 লাখ, আর নিলয় আর যদি এখানে যে থামায় তবে শাকিল অন্যদের থেকে 1 লাখ পাবে আর নিলয় 10 পাবে, 2 লাখ এক্সট্রা। হিসেব করলে লস ওদের, তাই এখানে থামাতেই হবে। বল ঘুরতে শুরু করে। 35-এ এসে থামে। নিলয় চিপ কয়েনগুলো নিয়ে নেয় নিজের কাছে। নিলয়ের কাছে এখন 12 লাখ টাকার চিপ কয়েন। এভাবে সবগুলো বাজি নিলয় শাকিলের আগেই ধরে নেয়। শাকিল 10 লাখ টাকা হারে 30 মিনিটের ভিতরে। নিলয়ের কাছে 50 লাখ চলে এসেছে। নিলয় সিগারেট ধরিয়ে বলে, আমার সেই 1,000 টাকা এখনো পড়ে আছে পকেটে। আমি এখন 50 লাখ নিয়ে খেলতে চাই। এবার খেলবো ব্যাক জ্যাক। আজকে বারের মালিক তন্ময় পুরো লসের মুখ দেখতে শুরু করেছে। যা আয় হচ্ছে তা নিলয়ের কাছে হারছে। নিলয় ব্যাক জ্যাক খেলতে খেলতে 2 ঘন্টা পার করে দেয়। 1.5 কোটি টাকা চলে এসেছে ওর কাছে। কেউ আর খেলতে চাচ্ছে না নিলয়ের কাছে। তন্ময় আসে নিলয়ের কাছে, 3টে টাকার লাকেজ এনে দেয় তার কাছে। নিলয় ইশারা করে নিধিকে এখান থেকে চলে যেতে। নিধি সবার আড়ালে ভিড়ের ভেতর থেকে চলে যায় টাকার লাকেজ নিয়ে। কাব্য বাইরে বসে আছে গাড়ি নিয়ে। নিধি, নিলয় কোথায়? সে ভিতরে ক্লাবের মালিকের সাথে। শিট, নিলয়কে না নিয়ে কেন এসেছো? অর্ক, তোরা টাকা নিয়ে চলে যা। নিধিকেও সাথে নিয়ে যা, আমি নিলয়কে নিয়ে আসছি। ওরা 4 জন চলে যায়। কাব্য বাহিরে অপেক্ষা করছে। নিলয় ভেতরে বসা। তন্ময় নিলয়কে বলে, হ্যাঁ নিলয়, তুমি তো দেখি বেশ ভালো জুয়া খেলতে পারো, তোমার লাক অনেক ভালো। হা হা হা, লাখ নির্ধারণ করে উপরওয়ালা। জুয়া হলো হারাম, আর হারাম কাজে উপরওয়ালার দেওয়া লাখ কাজে আসে না। এটা হলো ট্রিক্স যা আমি জানি, তাই লাখকে স্বাগত না জানিয়ে
নিলয়কে ওয়েলকাম করা উচিত। তুমি ভালোই জিততে পারো। হুম, জুয়া খেলাতে জিততে হলে বুদ্ধি, ধৈর্য আর লোভ কম থাকতে হবে, তবেও জেতা সম্ভব। তোমার জন্য একটা অফার আছে, আসো আমার সাথে। তন্ময় নিলয়কে নিয়ে যায় সিক্রেট রুমে। এখানে ক্যামেরা আছে, কাব্য ক্যামেরাতে সব কিছু দেখছে। নিলয়কে বসতে দেয় তন্ময়, গ্লাসে ড্রিঙ্কস ঢেলে নিলয়ের দিকে বাড়িয়ে দেয়। নিলয় চুপচাপ বসে আছে। তন্ময় বলে, এই যে আমার পেছনে একটা লকার রুম দেখছো না, রুমের ভেতরে টাকা সাজানো, আমার হয়ে কাজ করবে, তোমাকে 1 লাখ দেব। হা হা হা। ব্রো, নিলয় এসেছে কেড়ে নিতে, কারো হয়ে কাজ করতে নয়। তোমার রুমের লক্ষ্য যত টাকা আছে সেটা জিততে আমার এক রাতই যথেষ্ট। আমি খেলতে চাই, খেলতে খেলতে ক্লান্ত হয়ে শুতে চাই টাকার উপরে, নয়তো লাশের উপরে, কিংবা 3.5 হাত মাটির নিচে। আমার নেশা নারীতে নয়, আমার নেশা টাকাতে, আমার নেশা লাশের লাল রক্তে। আমি আটকাই টাকার নেশায়। আসি ব্রো, আমার নামটা মনে রাখবে, নিলয় নাম আমার। নিলয় বসা থেকে উঠল, সিসি ক্যামেরার সামনে আসে, একটা সুন্দর পোজ দিয়ে দাঁড়ায় সে। তন্ময় বুঝে ফেলেছে নিলয় কোনো সাধারণ কোনো জুয়ারি নয়, ওর মধ্যে জেতার খিদে আছে। সে হারতে চায় না। নিলয় চলে যায়। তন্ময় পকেট থেকে ফোন বের করে শাকিলকে বলে, নিলয়ের উপরে নজর রাখো, ওর ছবি বের করো ক্যামেরা থেকে, প্রতিটা ক্লাবে নিলয়ের ছবি ছড়িয়ে দাও, সে ডিস্ট্রিক্ট লেভেলে খেলতে এসেছে। মাহিম একজন বিজনেসম্যান, কিছুদিন হয়েছে বিয়ে করেছে। বউকে নিয়ে সোজা গ্রাম থেকে শহরে আসে। মাহিমের যত বিজনেস সবটার প্রফিট সে শেয়ার বাজার থেকেই তৈরি করেছে। মাহিমের বেশ বড় জায়গাতে হাত আছে, তাই কখন কোনটাতে টাকা লাগালে বা বিনিয়োগ করলে সে প্রফিট আয় করতে পারবে। মাহিম মূলত প্রথম শেয়ার বাজারে ছোট একজন বিনিয়োগকারী ছিল, কিন্তু এখন সে ভালোই জানে কখন কোন কোম্পানির ডাউন যাচ্ছে, কোনটা উপরে উঠছে। তাই পারফেক্ট টাইমে মাহিম টাকা বিনিয়োগ করে লাভ করে বেশ। অলমাইটি ব্ল্যাক তো শেয়ার বাজারে সিন্ডিকেট বানিয়ে ছোট বিনিয়োগকারীদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। তারপর মাহিম তো আছে, মূলত ছোটরাও যে পায় না তা কিন্তু না, তবে তাদের ভাগ্য রোজ ভালো হয় না। কোম্পানি লস দেখিয়ে নিউজ পাবলিশ করে, শেষে মারা খায় বিনিয়োগকারীরা আর লাভ হয় কোম্পানির। মাহিম টাকার বড় বিটকেস নিয়ে বাড়িতে এসেছে। সত্য বিয়ে করা তার বউ। মিমি এগিয়ে আসে মাহিমের কাছে। মাহিম পানি চায়। মিমি দ্রুত আনতে গিয়ে পানিটা মাহিমের গায়ের উপরে পড়ে। মাহিম উঠে দাঁড়িয়েই ঠাস করে মিমির গালে চড় দেয়। মিমি অবাক হয়, তাকে কখনো কেউ গায়ে হাত তোলেনি। তার বাবা তাকে কত আদর করেছে, কিন্তু এভাবে তার বরের কাছে এসে মার খেলো। মিমি যেন কেঁপে ওঠে। মাহিম মিমিকে বলে, কানাতে মেহে, চোখে দেখো না, আমার পছন্দের ব্লেজার আর শার্ট ছিল। দূর, মন কোথায় থাকে? আসলে আমি জলদি করতে গিয়ে। চুপ, বেশি কথা আমার পছন্দ না, সামনে থেকে যাও আমার। আর আজকে থেকে রান্না তুমি করবে। আমি তো রান্না পারি না। রান্না পারিস না মানে কি? তোর বাপ তো বিয়ের সময় খুব করে বলেছিল আমার মেয়ে সব পারে। তোর কাজিনগুলো আমার থেকে গেট ধরে 50,000 টাকা নিয়েছে, এখন ঢং করিস? আজকেই রাতবি তুই। মিমি আর দাঁড়ায় না, সে দ্রুত চলে আসে মাহিমের সামনে থেকে। মাহিম তার ল্যাপটপ নিয়ে বসে। মিমি অবাক হয়, তার নতুন বিয়ে করা হাজবেন্ড তার সাথে এমন ব্যবহার করবে কখনোই ভাবেনি। মিমি যেন এখন বুঝতে পারছে টাকা থাকলে কেউ মানুষ হয় না, ভালোবাসারও দরকার আছে। মিমি যেন এখন সেই ভালোবাসাটা অনুভব করতে পারছে, কিন্তু ভালোবাসাটা যে তার থেকে দূরত্ব তৈরি করে নিয়েছে এটা তো আর চাইলেই সে পাবে না। তপস্যা করেও সেটা পাওয়া যায় না, সেটা মানুষ দূরে সরিয়ে দেয়। অনেককে পুলিশ এসে নিয়ে যায়, একটা খাতায় সাইন করে অনেকের আগে সেই ড্রেসগুলো হাতে দিয়ে বলে। অনেক অবাক হয়, তাকে কে ছাড়লো, কে বাহিরে আসে। জামিল দাঁড়িয়ে আছে দূরে। অনেক জামিলকে দেখেই সেদিকে দৌড়ে যায়। জামিল বলে, গাড়িতে ওঠ। কোথায় যাবো আঙ্কেল? আমার গাড়িতে। আচ্ছা। অনেক জামিলের সাথে তার সিক্রেট
বাড়িতে আসে। এখানে আসতেই দেখে আরও 9জন ছেলেরা আছে। অনেককে সবার সাথে পরিচয় করে দেয়। সুমন নামের একটা ছেলে আছে, সে বেশ পারদর্শী মারামারিতে, তাকে জামিল বলে। সুমন, ছেলেটাকে সব শিখিয়ে দে, মাসখানেকের ভিতরে আমরা ডাকাতি চালাবো, একদম তোর মতো যেন হয় সে। ঠিক আছে বস। অনেককে সে নিয়ে যায়। অনেকের আজ থেকে ড্রেস ট্রেনিং শুরু। তাকে হতে হবে এক বিরাট ডাকাত। মফ স্টার গ্যাংয়ে তার আধিপত্য তৈরি করতে হবে। নীলয়রা বসে আছে রুমে। 1.5 কোটি টাকা ওদের সামনে রাখা আছে। অর্ক আর সিয়াম টাকার উপরে শুয়ে হাসতে থাকে। আমরা মেরেছি, অবশেষে টাকা আমাদের কাছে, আমরা বেস্ট টিম ইন দ্য কান্ট্রি। অর্কের কথা শুনে কাব্যরা হাসে। নিলয় মুখের উপর থেকে সব মেকআপ সরালো, গা থেকে একটা একটা করে সব খুললো, কেবল পরনে একটা প্যান্ট পরা। নিলয়কে খালি গায়ে দেখে সবাই কি সুন্দর চওড়া বুক, তবে ব্যায়াম না করাতেও কেমন যেন লাগছে। নিলয় নর্মাল ড্রেস পরে, সবাই এখন স্বাভাবিক ড্রেস আপই আছে। কাব্য বলে, নেক্সট প্ল্যানটা কি? আমি মার্শাল আর্ট শিখবো। কেন? কাজ আছে। ভাই, তোমাদের মাথায় কখন কি চলে সেটা বোঝা বেশ মুশকিল। কালকে থেকে শেয়ার বাজারকে টার্গেট করব। শেয়ার বাজারে আমার আধিপত্য বিস্তার করতে হবে। সেখানে কি নামে যাবি? নতুন কোনো নাম দিয়ে আমি জানাবো কি কি করতে হবে। 1 কোটি তোদের সবার, বাকি 50 লাখ আমার। এদিকে দে লাগেজটা। নে, একটা লাগেজ তোর। তুই সাথে থাকলে আমাদের টাকার জন্য চিন্তা করা লাগবে না। আমি না হয় এখানে এসেছি নষ্ট হয়ে, কিন্তু তোরা এখানে কেন? সবাই চুপচাপ হয়ে যায়, একে অপরের দিকে তাকিয়ে আছে। এটা সত্য যে আমরা নিলয়ের গল্পটা জানি, কিন্তু বাকিরা কেন এই লাইনে এসেছে? এরা তো সবাই শিক্ষিত। কাব্য বলে, আমার মা আমার যখন 2 বছর বয়স, তখন আমাকে নিয়ে একটা লোকের সাথে পালিয়ে যায়। আমি বড় হই, লোকটাকে বাবা বলে ডাকতাম, কিন্তু লোকটা আমাকে মারতো অনেক। মায়ের ইচ্ছামতে পড়াশোনা করতাম। আমি থাকতাম ছোট্ট একটা ঘরে। পরিবারের অবস্থা খারাপ ছিল অনেক। মা কাজ করতো অন্যের বাসায়, বাবা কাজ করতো জমিতে, সব মিলিয়ে চলতো মোটামুটি। সেই পরিবারে মায়ের আরেকটা সন্তান হয়, সেটা ছিল মেয়ে। বাবা মাকে মারধর করতো অনেক, চুপচাপ দেখতাম আমি। না ঠিকঠাক খেতে পারতাম, আর না কখনো ঈদে কিছু কিনে পড়তে পারতাম। আমি সবে ক্লাস 8-এ উঠেছি, টুকটাক কাজও করতাম, কিন্তু সেটা দিয়ে তো চলতো না। মা অসুস্থ হয়ে যায়, কিডনিতে পাথর জমে। ডাক্তার জানিয়েছিল মায়ের যদি অপারেশন করা হয় ভালো হয়ে যাবে। আমার মা আমার সত্যিকারের বাবাকে ফাঁকি দিয়ে চলে এসেছিল ঠিকই, কিন্তু হাজার হোক সে তো আমার মা। আমার প্রতি তার দায়িত্ব তিনি কখনো অবহেলা করেননি। মা অসুস্থতা নিয়েও কাজ করত। একদিন স্কুল থেকে এসে শুনি মা এখনও বাড়িতে ফেরেনি। মায়ের খোঁজে গিয়েছিলাম, মা সেই বাড়ির সামনেই পড়ে আছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। বাড়ির লোকেরা মাকে গালমন্দ করেছে কাজ করেনি বলে। আমি দৌড়ে মায়ের কাছে যাই, মা মা বলে ডাকি আমি। মা আমাকে দেখে কেঁদে ফেলে। মায়ের হাত ধরে মাকে তুলি, জানতে চাই মা কি হয়েছে। মায়ের সারা গা কাঁপতে থাকে। একটা কোট পরা ভদ্রলোক এসে আমাকে বলে, ওই কুত্তার বাচ্চা খানকির পোলা, তোর মা আমাদের বাড়ি থেকে টাকা চুরি করছে, তাই মারছি। তোর মাকে এখান থেকে নিয়ে যা। আমি উঠে লোকটাকে কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু মা আমার হাত টেনে ধরে। মায়ের দিকে তাকাই, মা ইশারায় বলে, যাস না বাবা। আমি কিছু বলিনি, মাকে নিয়ে চলে আসি। মাকে বললাম, মা তুই কেন টাকা নিতে গেছিলি? বাবা, আমি টাকা নিইনি রে, আমার বেতন বাকি ছিল অনেক টাকা, তোর জন্য কিছু কিনে দেবো বলে অল্প করে ওদের কাছে বেতন থেকে রেখে দিতাম। ঈদ তো সামনে, তোর তো কিছুই কেনা হয়নি কখনো। ঈদের দিন তো বাড়ি থেকে যাস না কোথাও, কষ্ট হয় আমার, সেই জন্য তোর কিছু কিনে দিতে চাইছিলাম খোকা। আজকে টাকা চাইতে গেছি, দেয়নি আমারে, অনেক করে বলছি, শেষে জোর করে বলে আমাকে মেরে চুরির অপবাদ দিয়ে বের করে দিছে। কি? তা তুই আগে কেন বলিসনি? আমি ওদের মেরে ফেলতাম মা,
মা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় নিলয়। আমি চুপচাপ ছিলাম। মা বাড়িতে এসে বিছানায় শোয়। ডাক্তারকে ডাকি, সেও আসে, কিন্তু টাকার জন্য ঔষধ দেয় না। এত টাকার অভাব ছিল আমাদের যে জ্বর আসলেও চুপচাপ সহ্য করে নিতাম, কাউকে কিছু বলতাম না। সেদিন মা অনেক অসুস্থ ছিল, তলপেটে ব্যথা হয়, তার পেটে ওরা লাথি মারছিল, কিডনির সমস্যা হয় মায়ের আরও বেশি। মা রক্ত বমিও করে। সেদিন বিকালে বাবা বাড়ি এসে মাকে ডাকে। বাবা সেদিন টাকা দেয়নি বলে মেজাজটা খারাপ ছিল। মায়ের ঘরে ছিলাম আমি। উনি এসে মাকে ডাকে। জাবেদা, হই জাবেদা, আমি মাকে শুয়ে রেখে ওনার সামনে যাই। কি ব্যাপার? তুই এখানে কি করিস? তোকে না বলেছি এই ঘরে ঢুকবি না? আপনার কিছু লাগবে আমাকে বলেন, মা অসুস্থ। কি হয়েছে ওই মাগির? দুদিন পর পর খালি অসুস্থ হয়। এ মাগির নিয়ে সংসার করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। কুহা একটা ডাক উড়ে রান্না হয়েছে? বাড়িতে কিছু নেই, রান্না হবে কি করে? কিছু তো দিয়ে বাজার করে দিয়ে যেতে পারেন। আমার কথা শোনা মাত্রই লোকটা একটা লাঠি নিয়ে আসে, তারপর আমার জামা ধরে টেনে বলে, ওরে খানকি ছেলে, মুখের ওপরে কথা, তো তোদের আজকে আমি মাইরাই ফেলবো। আমাকে বাবা অনেক মারতে থাকে। মা অসুস্থ শরীর নিয়ে বিছানা থেকে উঠে দরজার কাছে এসে অনেক কষ্টে বলে, আমার ছেলেকে মেরো না, ওকে ছেড়ে দাও। বাবা আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে মায়ের কাছে যায়। মায়ের চুল ধরে হেসকা টান দেয়। মা উঠানে এসে ছিটকে পড়ে, চিৎকার করে বলে, ও বাবা গো, বাগো, মরে গেলাম, আল্লাহ গো, মরে গেলাম আমি। মায়ের চিৎকার শুনে কাছে যায়, কিন্তু বাবা এসে মাকে লাথি দিয়ে গালি দিতে থাকে। মালি, তোরে আমি তোর ছেলেকে খাওয়াইছি, আর তোর ছেলে আমার উপরে কথা বলে? আজকে তোদের দুইটারে মাইরা ফেলবো। মাকে মারতে থাকে, কিন্তু হঠাৎ মায়ের চিৎকার বন্ধ হয়ে যায়। মা আর কথা বলে না। আমি মাকে ডাকি অনেকবার, মায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি বুঝে যাই আমার মা আর বেঁচে নেই। আমার আর সহ্য হয়নি, দৌড়ে গিয়ে রান্না ঘরে আসি। ছোট বটি ছিল, তরকারি কাটা বটি, ওইটা হাতে করে নিয়ে আসি। বাবার বুকে অনেকগুলো কোপ দেই আমি। লোকটা সেখানেই মরে পড়ে যায়। আমি বটিটা লুকিয়ে ফেলি। কিছু সময় পর সেখানে পুলিশ আসে, আমাকে নিয়ে যায়। তবে মজার ব্যাপার হলো, জেলার অনেক ভালো ছিল, আমাকে পড়াশোনা করায়। আমি সায়েন্স গ্রুপের স্টুডেন্ট। লোকটা মারা যায়, কিন্তু মনের ভেতর টাকার ক্ষুধা আমার নিবারণ হয়নি। মানুষ বানিয়ে দিয়েছিল। আমার মা টাকার জন্য ঔষধ কিনতে পারেনি। মা আমার টাকার জন্যই মারা গিয়েছিল। এই টাকা তো আমার চাই। কাব্যর কথা শুনে সবাই মাথা নিচু করে নিল। কেউ কোনো কথা বলছে না। মাসুম এসে কাব্যের কাঁধে হাত বোলালো। কাব্য কাঁদছে। সবাই নীরব হয়ে দাঁড়িয়ে আছে। নীরবতাকে কাটিয়ে একটা উচ্চ শব্দে হাসি শোনা যায়। সবাই তাকিয়ে দেখে নিলয় হাসছে। কিন্তু নিলয় হাসছে কেন? নিলয় একটা সিগারেট ধরালো, একটা টান দিয়ে বলে, শালার জীবন রে, আল্লাহ তুমি কি জীবন দিয়ে সৃষ্টি করলে আমাদের, যেখানে টাকা নামক কাগজের বস্তু পুরো সৃষ্টিকে বদলে দিচ্ছে। শালার টাকা একটা এমন জিনিস, টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। এটা স্বার্থপর দুনিয়া। এখানে বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি। জীবনের উপর ঘৃণা ধরে গেছে। বেকার ছেলেটাও বোঝে টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই এই সমাজে। আর আমার ভিতরটা তো নষ্ট হয়ে গেছে টাকার জন্য। বল ভাই। কাব্য, যে তোর মাকে মেরেছিল, মানে যে বাড়িতে কাজ করতো তোর মা, ওই লোকটাকে কি করেছিলি? কিছুই না, একবার গিয়ে সেই বটিটা এনেছিলাম। হা হা, খুনের অস্ত্র। ওই লোকটাকে মারবো, চল। কি পাগল হয়ে গেছিস তুই? বেঁচে থাকলে লোকটাকে মারবই। মায়ের গায়ে হাত দিয়েছিল, তোর মাকে লাথি মেরেছিল, তুই এখনো সহ্য করে আছিস? ভাই শান্ত হও, এখন আমাদের অনেক বুঝে শুনে কাজ করতে হবে। চুপ কর, লোকটাকে তো মারতেই হবে কাব্য, চল মারবো, আমি যাব তোর সাথে। নিলয় জোরে জোরে পায়চারি করছে আর চুলগুলো টানছে। কাব্য বুঝে যায় নিলয় এখন পুরো সাইকো হয়ে গেছে। নিলয়কে সামলানো কঠিন অনেক। চাচা, আপনার মেয়েটারে কিন্তু তুলে নিয়ে যাবো, আমারে কিন্তু চিনি না।
কৌশিকের কথায় কাশেম থামলো। চাঁদনি আর ওর বাবা ফিরছিল। এলাকার রাস্তায় ঢুকতেই কৌশিক নামের ছেলেটা তার দল নিয়ে রাস্তা আটকে ধরে। চাঁদনির ওড়না ধরে টানও দেয়। চাঁদনি এই বস্তিতে সবচেয়ে সুন্দর আর শিক্ষিত মেয়ে, দেখতেও তো সুন্দরী বটে, তার উপর অনেক ভালো সে। কিন্তু ওই যে ভালো মানুষ থাকলে খারাপ মানুষও থাকবে, এটা স্বাভাবিক। চাঁদনির সামনে এসে কৌশিক ওর গালে টাস করে কাশেমকে বলে, চাচা, তোমার মেয়ের যা শরীরে দেখলে আমার মাথা কাজ করে না রে। কতবার প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তোমার মেয়ে তো রাজি হয়নি। আমারও তো ইচ্ছে করে নাকি, এলাকার মেয়ে আমার, কিন্তু তোমার মেয়েরে দিতেই হবে। রাস্তা ছাড় বলছি, কুকুরের দল, তোরা রাস্তায় পড়ে থাকিস কেন? সর বলছি। কি রসালো গরম, আমার জিভে জল আসে রে মাসুম। ভাই তাহলে মালটাকে উঠিয়ে নিয়ে যাই, কি বলো? সে তো উঠবই, কিন্তু একটু সময় দে। কৌশিক হলো চেয়ারম্যানের ছেলে। এখানে যত প্রকার চাঁদাবাজি হয় সেটা কৌশিকই করে। কাঁচা বাজার থেকে শুরু করে রিক্সা চালকদের থেকেও টাকা নিয়ে থাকে সে। চাঁদনির পেছনে পড়ে আছে কয়েক মাস ধরে। চাঁদনি তাকে এড়িয়ে চললেও যেদিন সামনে পড়ে সেদিন কৌশিক অনেক বাজে কথা শোনায়। কৌশিক চাঁদনির কাছে আসলো ঠিক তখনই একটা দামি বাইক এই রাস্তায় প্রবেশ করে। রাস্তায় ঘিরে থাকাতে হর্ন বাজানো হয়। কৌশিক গালি দিয়ে বলে, ওই কোন মাদারে এত জোরে হরেন দেয়? বাইকারের মাথায় হেলমেট পরা আছে, তবে গালিটা ঠিকই তার কানে যায়। শামসু সহ আরো দুইজন ছেলে বাইকের কাছে আসে। বাইকের চাবিটা খুলে নেয়। ছেলেটার গায়ে দামি পোশাক পরা। ওরা জামা টেনে ধরে বাইক থেকে নামালো। ছেলেটা কোনো রকমের বাইকের স্ট্যান্ড দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। ছেলেগুলো জোর করে মাথা থেকে হেলমেট খুললো। রাতুল দাঁড়িয়ে আছে। রাতুলকে ধাক্কা দেয় কৌশিক। রাতুল দেখে চাঁদনিরা দাঁড়িয়ে আছে সেখানে। রাতুলকে দেখে চাঁদনি যেন প্রাণ ফিরে পায়। চাঁদনির দিকে তাকায় রাতুল, হাতের ইশারাতে বলে চলে যাওয়ার কথা। চাঁদনি তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। কৌশিক এসে রাতুলকে ধাক্কা দিতে থাকে। শালা কে রে তুই? ভুটানি দেখা শন দিলি কেন জোরে? রাতুলের সহ হয় না। তারপর রাতুল মাথা থেকে হেলমেট খোলে। কৌশিক এসে রাতুলকে ধাক্কা দেয়। রাতুল জোরে একটা শ্বাস নেয়। রাতুল কোটের পকেটে হাত গুছল। সেখান থেকে একটা পিস্তল বের করে সেটা টেনে গুলি লোড করে ট্রিগারে আঙুল রাখে। সবাই ভয়ে পিছিয়ে আসে। রাতুল পিস্তলটা সামনে বেলে রেখে বলে, কার পিছনে কি গুছবি ভাই? কৌশিকেরা ভয়ে দৌড় দেয়। রাতুল ফোন করে মিঠুকে, বলে কয়েকটা ছেলে চাঁদনির বস্তিতে থাকে, আমি সবার ডিটেলস পাঠাবো, সবগুলো তুলে নিয়ে আসবি। আপনি ঠিক আছেন তো? ওরা আপনার সাথে অনেক বাজে কিছু করেছে না? ওরা অনেক খারাপ। আস্তে আস্তে একটু শ্বাস নেন, আমি অনেক ভালোভাবে বুঝিয়ে এসেছি, ওরা আর আপনার সামনে আসবে না। কিন্তু ওরা কারা? চেয়ারম্যানের ছেলে আর ওর লোকেরা সব সময় এখানে ঘুরে বেড়ায়। আমাকে অনেক বাজে কথা বলে, বাজে স্পর্শ করতে চায়। আচ্ছা চিন্তা নেই, আর আমি ভালোভাবে বুঝিয়ে এসেছি। রাতুল আরো কিছু বলতে যাবে, তখনই ওর ফোনে কল আসে। স্ক্রিনে তাকিয়ে থেকে সামিয়ার কল। রাতুল ফোন কেটে দেয়। আবার কল করে সামিয়া। লাগাতার কল দিতে থাকে সে, কিন্তু রাতুল রিসিভ করে না। চাঁদনি বলে, আপনার তো ফোনটা বারবার বাজছে, রিসিভ করেন। আর বলো না, বিজনেস ডিল কল বারবার আসতেই থাকে। তবুও কলটা রিসিভ করেন। ওকে, জাস্ট ওয়েট। রাতুল দূরে সরে আসে। তারপর সামিয়ার কল রিসিভ করে সে। কলটা রিসিভ করতেই রাতুল গালি দিতে থাকে, ওই কুত্তার বাচ্চা, তোকে না বলেছি আমাকে কল করবি না? আমার ইচ্ছে হলে আমি তোকে কল করব, বারবার কেন কল করিস? কেটে দিল কেন কল করিস? এভাবে কথা বলছে কেন? তোমার মেয়ে সিমি যে আজ কয়েকদিন ধরে অসুস্থ, তুমি তো আজ বেশ কয়েকদিন ধরে বাড়িতে আসো না, ফোন করো না, কল দিয়ে কেটে দাও, কথাও তো বলো না, তাহলে আমি কিভাবে থাকবো?
এমন কেন করো তুমি? কষ্ট হয় না? চুপ কর শালি, মা মেয়ে দুজনেই মর গিয়ে, এসব বালসাল শুনতে ভালো লাগে না। রাখ ফোন। রাতুল, অনেক খারাপ ব্যবহার করছো তুমি। তোমার মেয়ে কথা শুনেও তুমি এভাবে কথা বলছো। দুর্বল, রাখ ফোন। রাতুল ফোন কেটে দেয়। আবার কল আসতে থাকে। সামিয়া কল দিতে থাকে। রাতুল এয়ারপ্লেন মোড অন করে ফোনটা পকেটে রেখে দেয়। রাতুল বাইকের কাছে আসে। চাঁদনি প্রশ্ন করে, কোনো সমস্যা? মানে আপনার মুড অফ দেখছি। না তেমন কিছু না, তবে আমার যেতে হবে। এদিকে এসেছিলাম আপনাদের খোঁজখবর নিতে। আসি আজকে। এক কাপ চা খেয়ে যান। তোলা থাক, অন্তত এক কাপ চায়ের জন্য আবার দেখাতে হবে। চাঁদনি মুচকি হাসলো রাতুলের কথায়। রাতুল হেলমেট পরে নিয়ে জলদি বাইক নিয়ে সেখান থেকে চলে আসে। সামিয়া হলো রাতুলের বিয়ে করা বউ, আর সিম্মি হলো রাতুল আর সামিয়ার মেয়ে। 2.5 বছর হয়েছে রাতুল সামিয়াকে বিয়ে করেছে। সামিয়া যে দেখতে খারাপ এমন না, তবুও রাতুলের মাইন্ডের সাথে সামিয়া যেন পেরে ওঠে না। সামিয়া পিওর সাংবাদিক একটা মেয়ে। হাজব্যান্ড শ্বশুর শাশুড়িকে দেখে শুনে রাখতে জানে বেশ, কিন্তু রাতুল এমন না। সামিয়া সব সময় রাতুলকে নিজের কাছে রাখতে চায়। সে সুন্দরী, তবুও রাতুল যে কেন ওর প্রতি আকৃষ্ট হয় না এটাই সামিয়া বুঝতে পারে না কখনো। মিমি যতটুকু পারে সেটা অনেক যত্নে রান্না করেছে মাহিমের জন্য। মাহিম রেডি হয়ে এসেছে, এখনই বের হবে সে। আজকে ছোট ছোট বিনিয়োগদের সাথে মাহিমের একটা মিটিং আছে। কিভাবে তারা প্রফিট আয় করবে সেসব নিয়ে মাহিমকে নিয়ে তারা একটা সেমিনারের আয়োজন করেছে। মাহিম সেখানে যাবে এক্ষুনি। খাবার টেবিলে এসে বসতেই মাহিম ডাক দেয় মিমিকে। মিমি, ওই মিমি, খাবার হলো তোমার? মিমি এক এক করে সব টেবিলে এনে রাখলো। ছোট মাছ রান্না করেছে আর মাংস, রাতের ডাল। রাতুল খাবারগুলো দেখে তৃপ্তি বোধ করে। রাতুল নিজেই ভাত বেড়ে দেয়, কিন্তু পরক্ষণে রাতুলের মেজাজ খারাপ হয়ে যায়। ভাত এমন আলটা পাকিয়ে পানির মতো নরম হয়েছে কেন? ভাতের মার এখনো আছে যেন। কি রাখছ তুমি? ভাতের মার ফেলিনি, ওভাবে ভাত রাখছিলাম, শুকিয়ে নামিয়েছি। কি, তুই ঠিক মতো ভাতটাও রাখতে শিখিসনি? তোর মা কি তোকে কখনো রান্না শেখায়নি? পুরুষ মানুষ কি সব করবে? পুরুষ মানুষ বাইরে কাজ করবে, আবার এসে রান্না করবে। আমি কি প্রবাসী? হ্যাঁ, এ কোন মেয়ে এসে জুটলো রে? আসলে আমি কখনো রান্না করিনি, মা শেখায়নি, আস্তে আস্তে শিখবো। এখনই এভাবে কেন বলছো? আমাকে তো সময় দিবে। চুপ কর, মুখের উপর খালি তর্ক করবে, বিরক্তকর। মিম্মি ঝাড়ি খেয়ে চুপ হয়ে যায়। সে চাপা কান্না কাঁদতে থাকে দূরে বসে। মাহিম ডাল নিয়ে ছোট মাছ বেড়ে নেয় ভাতে। ডাল নিয়ে মাখিয়ে মুখে দিতেই থুতু মেরে ফেলে দেয়। আবার টেবিলে জোরে একটা বাড়ি দেয় সে। রাগে মিমির দিকে তাকায়। মিমি ভয়ে চুপ হয়ে গেছে। মাহিম চিৎকার করে ডাকলো, কি বালরা দিছে? ডালের কি তেল দিস নাই? কেমন বিচ্ছিরি স্বাদ লাগছে, আর ভালো লাগে না। সারাদিন ব্যস্ততা শেষে সব কিছু এনে দিলেও যদি ঠিক মতো খাবারটাই না খেতে পারি, তাহলে আমার এত টাকা দিয়ে কী হবে? কেন বিয়ে করেছিলাম আমি? আমি দুঃখিত, আসলে দ্রুত করতে গিয়ে ভুলে গেছি। আমি তেলের উপর ডাল দিইনি, আর এমন হবে না। আর মাছ কি দোষ করেছে? মাছের কোনো ঝাল দিস নেই কেন? এদিকে আয়। মিমি ভয়ে ভয়ে মাহিমের কাছে আসলো। মাহিম টেবিলে থাকা তরকারিগুলো ছুঁড়ে মারে মিমির সামনে। টং টং প্লেট করা বাটি পড়ার শব্দে কানে আসে মিমির। মিমি চমকে ওঠে। সে আর সামলাতে পারে না, শব্দ করে কেঁদে উঠল। মাহিম মিমির গালে যে একটা চড় বসিয়ে দেয়। মিমি গালে হাত দিয়ে মাহিমের দিকে তাকায়। মাহিম বলে, শোন, যে মেয়ে তার বরকে রান্না করে ইমপ্রেস করতে পারে না, সে মেয়ে লাখ টাকা আয় করলেও তার মূল্য থাকে না, আর তার শিক্ষাগত যোগ্যতার কোনো মূল্য নেই। আগে হাজব্যান্ডকে খুশি রাখতে হয়। শুধু শারীরিক চাহিদা আকর্ষণ দিয়ে পুরুষ মানুষকে আটকানো যায় না। তাকে ধরে রাখার জন্য তার মনের মতো হতে হয়, যেটা তোর ভিতর নেই। প্লিজ আমাকে বকো না, আমি কখনো এসব কাজ করিনি। আমার জায়গাটা একটু বোঝার চেষ্টা করো। দ্রুত কে শেখে?
তোর কথা আমার শুনতে ভালো লাগছে না, সামনে থেকে যা। মিমি চলে যায় সেখান থেকে। মাহিম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ব্যাগ প্যাক নিয়ে বেরিয়ে যায়। মিমি চিৎকার করে কাঁদতে থাকে। মিমি তার মাকে ফোন করে। ওর মা রিসিভ করতে বলে, মা মা কেন করলে আমার সাথে এরকম? কেন আমাকে রান্না শেখাওনি তুমি? রোজ কোটা শুনতে হয় আমায় কেন? আজকে যে আমাকে চড় মেরেছে। আমি আমি রাতে জানি না বলে অনেক কথা শুনিয়েছে। আমাকে বিয়ে দেওয়ার আগে সব শেখাতে পারতে, কেন করনি আমার সাথে এমন? বড্ড আদরের ছিলি রে মা, কিন্তু এমন হয় এখন। একটু কষ্ট করে মানিয়ে নে, পরে দেখবি সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। আমি হাত পুড়িয়ে রাখলাম, জানতে চাইলো না আমার হাত কতটুকু পুড়েছে। তরকারি কাটতে গিয়ে হাত কেটেছি, অথচ সে আমার রান্না খেয়ে থু ফেলে আমাকে মারে। মরে যাব, তবু তবু তোমাদেরকে আর কখনো কল দেব না। বারবার বলতা না বিয়ের পর শিখবো, এখন শিখছি তো। মিমি ফোন কেটে দেয়। কারো কাছ সাথে ওর কথা বলার ইচ্ছে নেই। বালিশে মুখ গুজে সে কাঁদতে থাকে। নীলয় তার মায়ের সামনে বসে আছে। তার মায়ের দিকে একটা পেপারস বাড়িয়ে দেয়। আরশিদা বেগম পেপারটা দেখতে থাকে। নতুন বাড়ির দলিল নীলয় সিগারেট জ্বালিয়ে বলে, দেখ মা, তোর জন্য নতুন বাড়ি কিনলাম, টাকার বিছানা বানিয়ে দিলাম। আর কত টাকা লাগবে তোর? যদি চাস তাহলে তোর কবরটাও মাটি দিয়ে নয়, টাকা দিয়ে আগে ঢেকে উপরে মাটি দিয়ে দিব। টাকার জন্য কত কথা শুনিয়েছিলি আমাকে, আজকে তোকে সেই টাকার উপরে বসিয়ে রেখেছি, বাড়ি কিনে দিয়েছি। তুই তোর ছোট ছেলেকে নিয়ে থাকবি। তোর ছোট ছেলেই তো তোর কাছে আপন হয়েছিল। বিশ্বাস কর মা, আমি গায়ে 100 ডিগ্রি জ্বর নিয়েও চাকরি খুঁজেছিলাম। চাকরির জন্য সর্বনিম্ন 1 লাখ টাকাও চেয়েছিল, আমি সেটাও দিতে পারিনি কখনো। তোর মুখে হাসি দেখব বলে কত কিছু করেছি, মানুষের পা জড়িয়ে ধরেও চাকরি জোটাতে পারিনি। কখনো তুই আমাকে বুঝিস নাই মা। আরশিদা বেগম কাঁদে। অনেক কথা জমা হয়েছে তার মনে, কিন্তু সে চাইলে কিছুই এখন প্রকাশ করতে পারে না। কেবল নীলয়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। নীলয় আবার সিগারেট চালায়। নীলয় হাসতে হাসতে বলে, মা, হাদিসে আছে, মা বাবাকে কষ্ট দিলে, মায়ের মনে কষ্ট দিলে সন্তান কখনো জান্নাতে যেতে পারে না মা। আমার জন্য তো তুই জান্নাত ছিলি মা, কিন্তু তুই আমাকে মরার জন্য দোয়া করতি। আমি তো জান্নাতে যাব না মা, তাই আমি পৃথিবীতে সবচাইতে খারাপ মানুষ হয়ে দেখাবো। নিলয় খারাপ হতে হতে যেদিন ক্লান্ত হবে, সেদিন নিলয় শুবে টাকার উপরে, নয়তো রক্তমাখা লাশের উপরে, কিংবা 3 হাত মাটির নিচে। তবুও এই নিলয় কখনো আর মাথা নত করবে না। আমি অমানুষ হয়ে গেছি মা। এই দেখো আমার কাছে পিস্তল, আমার মাথা অনেক যন্ত্রণা করে মা। কাউকে যদি না মারি, আমার এখন খুন করতে অনেক ইচ্ছা করে। মানুষকে কুকুরের মতো মারতে ইচ্ছে করে, তবে সব মানুষকে না মা। যারা পৃথিবীতে কীট হিসেবে আছে, যারা আমার থেকেও অমানুষ, তাকেই মারতে ইচ্ছে করে। আজকে কাব্যের মাকে যে লাথি মেরেছিল, তাকে মারতে যাব মা, দোয়া করিস। নীলয় বেরিয়ে যায়। ওর গ্রুপের সবাইকে কল করে সে। ওদের সিক্রেট জায়গাতে আসতে বলে। নীলয় চলে আসে সেখানে। সবাই এসে বসেছে। নীলয়ের চোখে পানি। নীলয় সবাইকে বলে, এবার টার্গেট আমাদের শেয়ার বাজারে। শেয়ার বাজারের প্রতি মৌসুমে অনেক কোটি টাকা আসে, আগে বুঝতে হবে শেয়ার বাজার কি। শেয়ার বাজারের ট্রিক্স যদি বোঝা যায় তবে প্রফিট আয় করতে কোনো ব্যাপার না। আমি বড় কোম্পানি সিন্ডিকেটের উপর নজর রাখবো, ইনফরমেশন বের করব। আর সিয়াম, তুই করবি অনলাইনে যত শেয়ার মার্কেটিং আছে, কোন কোম্পানি কিভাবে বিনিয়োগ প্রথা চালু করেছে, কত % প্রফিট ছাড়বে, আর তারা কেমন ট্রিক্স করে টাকা হাতাবে, সেসব খবর রাখবি। দরকার হলে ওদের সাইটগুলো হ্যাক করবি। ঠিক আছে ভাই, আমি দেখবো সব। আর কাব্য, তোর কাজ হলো বর্তমানে যারা শেয়ার মার্কেটে নিয়মিত যাতায়াত, তাদের সাথে মেশা, তাদের দুর্বলতা, তাদের টাকার পরিমাণ সব কিছু নজরে রেখে আমাকে জানাবি। ঠিক আছে বস। আর আমি যাব শেয়ার মার্কেট পুরো তছনছ করতে, তবে ছোট বিনিয়োগদের আগে হাত করতে হবে। স্ক্যাম করব ঠিক সময় মতো। প্রথমে লস হলেও ছোট বিনিয়োগদের প্রফিট হয় সেটা করতে হবে।
এরপর বড় বিনিয়োগদের উপরে ঝাঁপিয়ে পড়ব। সবাই রেডি হও। নিলয়ের কথা মতো সবাই যে যার মতো বেরিয়ে পড়ে কাজে। নিলয় যে কি করতে যাচ্ছে সেটা সে নিজেই জানে না। রাতুল বাড়িতে আসে। কয়েক সেকেন্ডের ভিতরে সামিয়া এসে দরজা খুলে দেয়। সামিয়া দেখে রাতুল এসেছে। প্রায় 2 সপ্তাহ পর রাতুল বাড়িতে এসেছে। রাতুলকে দেখে সামিয়ার সব রাগ অভিমান চলে যায়। সামিয়া অনেক খুশি হয়। মুখে একটা মায়াবী হাসি নিয়ে রাতুলকে বলে, এসেছো তুমি, জানো তোমার জন্য কত চিন্তা হয়। আমি আসবো তা তুমি জানতে? না। তাহলে আমি কলিং বেল বাজাতে দরজা খুলে দিলে কিভাবে? আমি রোজ সোফাতে ঘুমাই। যদি তুমি কখনো আসো আর আমি ছাড়া বাড়ির কাজের লোকেরা দরজা খুলে দেয় তাহলে কেমন হবে? আল্লাহ নারাজ হবে। আমার স্বামী সেবাতেই আমি অবহেলা করছি। আচ্ছা থাক, এসব শুনতে ভালো লাগেনি। সিম্মি কই? ঘুমাচ্ছে। মেডিসিন দিয়েছি, রান্না করা আছে, খাবার দেব। না লাগবে না, রেস্টুরেন্ট থেকে খেয়েছি। তোমাকে বলি যেতে, যাবা না তো? তুমি তো বলো সেখানে সবাই খোলামেলাভাবে যায়, আমি বরখা ছাড়া যাব না। উফ, এসব তোমার অসহ্য লাগে না? আমার বিরক্ত লাগে। শরত, এখন ভালো লাগছে না। সামিয়া রাতুলের দিকে তাকায়। রাতুলের শার্টে লিপস্টিক লাগানো। সামিয়ার এটা চোখ এড়ায় না। সামিয়া প্রশ্ন করে, তোমার সাথে সাথে লিপস্টিক কেন? বুকে। হুম। ওহ, লাগছে কোনো মেয়ের থেকে তোমার কোনো সমস্যা? সমস্যা থাকলে এখান থেকে যাও তো, প্রশ্ন করবা না, বিরক্ত লাগে, মেজাজ খারাপ হয়। এমন করো কেন? একটু ঠিক মতো কথা বললে কি ক্ষতি হবে? কতদিন হলো কথা বলনি আমার সাথে, আমাকে কাছেও ডাকনি। দূর, এই অসহ্য কাহিনীর জন্য আমি বাড়িতে আসি না। এসব শুনতে ভালোই লাগে না। বাই। আমার তোর কথা শুনলে অসহ্য লাগে, একটু বসে শান্তিও পাই না। সামিয়া চুপ হয়ে গেল। কতদিন পর তার হাজবেন্ড বাসায় আসছে, তবু এভাবে কথা বলছে তার সাথে। সামিয়ার মন খারাপ হলেও কিছু বলে না। ঠান্ডা পানি এনে দেয় রাতুলের কাছে। সামিয়ার শ্বশুর হলো প্রধানমন্ত্রী। টাকার কোনো অভাব নেই, তবুও যেন সামিয়া ভালো নেই, রাতুল ভালো নেই। টাকা থাকলেও সবার মনের ভেতরে বিশেষ একটা চাহিদা আছে, যা প্রতিনিয়ত বেড়ে চলেছে বলেই টাকা থাকার সত্ত্বেও কেউ ভালো থাকতে পারছে না। সৃষ্টিকর্তা ফেরেশতা বানিয়েছে, তাদের চাহিদাহীন করেছে। খাবার, নিদ্রা, যৌন চাহিদা কিছুই নেই, তারাও সুখী। অথচ মানুষেরা যেন চাহিদাকে আঁকড়ে ধরেছে। যার অনেক আছে তার আরও যেন বেশি চাহিদা। কিন্তু এমন কেন মানুষ? আসলে মানুষ এখন আর দুবেলা খাবারের পেছনে ছোটে না, ছোটে বিলাসিতার পেছনে। এর জন্য খাবারে পেটে থাক বা না থাক, পেছনে তাদের বাইক, দামি গাড়ি থাকতে হবে। দুনিয়াটা হয়তো ধ্বংস হবে এই বিলাসিতার পেছনে ছোটার কারণে। তখন আর ক্ষুধার জন্য না থাকবে টাকা, আর না থাকবে কারো বিবেক। বড় অদ্ভুত সবকিছু। নিলয় শেয়ার বাজারের বিরাট বড় একটি চার্ট নিয়ে বসেছে। সামনে বড় এক চিপ পিসি, পিছনে ওর সব লোকেরা বসে আছে। নিলয় শেয়ার বাজারের চার্ট দেখতে থাকে। কখন কোন কোম্পানির শেয়ার উঠছে, নামছে, কে কত ইনভেস্ট করছে, সেসব নিয়ে অনেক আগে থেকেই নিলয় স্টাডি করায় রাখে। কেবল নগদ অর্থের কারণে সে মাঠে নামতে পারেনি। নিলয় সবার দিকে তাকায়। অর্ক প্রশ্ন, ভাই, স্টক মার্কেটে সবচাইতে সহজ উপায় কিভাবে টাকা আমাদের কাছে আসবে? টাকা আয় করার জন্য কোনো সহজ উপায় হয় না, তবে শেয়ার বাজারে চলে টাকা বিনিয়োগের খেলা। যে যত ধৈর্য নিয়ে টাকা বিনিয়োগ করবে সেই প্রফিট আয় করবে। কিভাবে বিনিয়োগ করলে আমরা সহজেই প্রফিট আয় করতে পারি? প্রথমে জানতে হবে বিনিয়োগের ক্ষেত্রে সেরা কোম্পানিগুলো বেছে নেওয়া, তারপরই মার্কেটে বিনিয়োগের বেসিক নিয়মগুলোই জানা। শেয়ার বাজার একটি উচ্চ ঝুঁকিপূর্ণ জায়গা, তাই এখানে বিনিয়োগ করতে হয় বুঝে শুনে, গুজবের উপর ভিত্তি করে নয়। তবে কিছু কৌশল অবলম্বন করতেই হবে আমাদের, আর এই কৌশলগুলো সার্বজনীন, অর্থাৎ এগুলো যে কোনো দেশের যে কোনো শেয়ার মার্কেটের জন্যই প্রযোজ্য। শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী লাভজনক বিনিয়োগ করতে চাইলে আমাদেরকে এমন কিছু কোম্পানি বাছাই করে নিতে হবে যেন আমরা যৌক্তিক রিটার্ন পাই। এর জন্য বিনিয়োগের আগে কোম্পানির বাছাইয়ে বেশ কিছু বিষয় ভালোভাবে যাচাই করে নিতে হবে।
কৌশল 1, কোম্পানির ইতিহাসের প্রকৃতি। শেয়ার বাজারে বিনিয়োগের জন্য যখন কোনো কোম্পানির শেয়ার বাছাই করব তখন প্রথমেই দেখতে হবে সেই কোম্পানির ইপিএস এর তথ্য। ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি আয়। এর মাধ্যমে কোম্পানির কার্যক্রম সম্পর্কে একজন বিনিয়োগকারী সম্যক ধারণা পায়। তাই শেয়ার বাজারে কোনো কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস একটি গুরুত্বপূর্ণ সূচক। তাই আমরা কোনো কোম্পানিতে বিনিয়োগের আগে ওই কোম্পানির বিগত 5 বছরের ইতিহাস পর্যালোচনা করব। তাতে ইপিএস এর ধারাবাহিক পদ্ধতি রয়েছে কিনা সেটা ঠিকমতো যাচাই করতে সুবিধা হবে। আমরা যে স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করতে চাই সাধারণত সেখানকার ওয়েবসাইটের মাধ্যমে সহজেই যে কোনো কোম্পানির ইপিএস এর তথ্য পাওয়া যায়। বাংলাদেশের সর্বপ্রথম 100% ডিজিটাল ব্রোকারেজ হাউস বিডিজ অ্যাপের কিছু ডাইনামিক ফিচার ব্যবহার করে মোবাইলেই কোম্পানির ইপিএস এর তথ্য বের করে নিতে হবে। তাই বিনিয়োগের আগে সেই তথ্য যাচাই করতেই হবে। মনে রাখবেন, ইপিএস যত বেশি হবে ততই ভালো। কৌশল 2, বেশি মূলধন কম ঋণ। শেয়ার বাজারে বিনিয়োগের দ্বিতীয় কৌশল হচ্ছে এমন কোম্পানি খুঁজে বের করা যার মূলধনের চেয়ে ঋণের পরিমাণ কম, অর্থাৎ মূলধন বেশি কিন্তু ঋণ কম। মূলধনের বিপরীতে ঋণ কম এমন কোম্পানিতে বিনিয়োগ করাই নিরাপদ। কোনো কোম্পানির ঋণ যদি মূলধনের 1% মধ্যে থাকে তবে সেটা গ্রহণযোগ্য, কিন্তু মূলধনের 1.5% বেশি ঋণ আছে এমন কোম্পানিতে বিনিয়োগ না করাই ভালো। কেননা যেসব ব্যবসায় প্রতিযোগিতা অত্যন্ত বেশি এবং মুনাফার হার কম সেসব ব্যবসার ক্ষেত্রে বিপুল ঋণ কোম্পানির জন্য মারাত্মক ঝুঁকির কারণ। কেননা ঋণের সুদ কোম্পানির মুনাফা কমিয়ে দেয়, এমনকি কোম্পানিকে লোকসানের প্রতিষ্ঠানও বানিয়ে ফেলতে পারে। 3 নম্বর কৌশল ROI বা মূলধনের বিপরীতে আয়। শেয়ার বাজারে বিনিয়োগের জন্য তৃতীয় যে বিষয়টি আমাদের পর্যালোচনা করতে হবে সেটি হচ্ছে ওই কোম্পানির ROI মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ইকুইটি বা মূলধনের বিপরীতে আয়। কোনো কোম্পানিতে শেয়ার হোল্ডারদের বিনিয়োগ করা অর্থের বিপরীতে কোম্পানিটি কী পরিমাণ নেট মুনাফা করছে তা জানা অত্যন্ত জরুরি, আর সেটি বোঝা যায় কোম্পানির রিটার্ন অন ইকুইটি বা মূলধনের বিপরীতে আয় থেকে। শেয়ার হোল্ডারদের টাকা একটি কোম্পানি কতটা দক্ষতার সঙ্গে ব্যবহার করছে তার বহিঃপ্রকাশ ঘটে ROI-তে। কোনো কোম্পানির ইকুইটিতে বিনিয়োগের আগে ওই কোম্পানির ROI ভালোভাবে পর্যালোচনা করা উচিত। সাধারণ নিয়ম হলো কোম্পানির ROI অবশ্যই মূলধনের চেয়ে বেশি হতে হবে, আর বিনিয়োগকারীরা কোনো কোম্পানির ইকুইটিতে বিনিয়োগ করলে তার বিপরীতে বছর শেষে ন্যূনতম 14 থেকে 15% রিটার্ন বা মুনাফা না পেলে ওই বিনিয়োগ লাভজনক হয় না। তাই মূলধনের তুলনায় কোনো কোম্পানির ROI যদি 18% বা তার চেয়ে বেশি হয় তাহলে বুঝতে হবে কোম্পানিটির ব্যবসা ভালো চলছে। আর দীর্ঘ সময় ধরে একটি কোম্পানির ROI বেশি হওয়া মানে ওই কোম্পানির বাজার প্রতিযোগিতায় ভালোভাবে টিকে থাকার বাড়তি কিছু সুবিধা রয়েছে এবং অন্যান্য প্রতিযোগীর তুলনায় ওই কোম্পানিকেই যা এগিয়ে রেখেছে। কোনো কোম্পানির ROI বিষয়ক তথ্য জানতে আমাদের সেই কোম্পানির বার্ষিক প্রতিবেদন দেখতে হবে, কেননা এই প্রতিবেদনেই এসব তথ্য প্রকাশ করা হয়ে থাকে মূলত। এরপর জানতে হবে উদ্যোক্তার খ্যাতি। বিনিয়োগের উদ্যোক্তা বা মালিকদের ব্যবসার খ্যাতি বা সুনাম সম্পর্কে ধারণা রাখা জরুরি, কেননা বিনিয়োগের জন্য এটা জানা খুবই জরুরি যে কারা কোম্পানিটি প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠাতাদের হাতে কোম্পানির কী পরিমাণ শেয়ার বা অংশীদারিত্ব রয়েছে এবং পরিচালনা পর্ষদ কাদের নিয়ে গঠন করা হয়েছে। সমাজে এবং ব্যবসায়িকভাবে কোম্পানির উদ্যোক্তাদের সুনাম কেমন সেটি বিবেচনায় আনাটাও খুবই জরুরি। ব্যবসায়ী হিসেবে যাদের যথেষ্ট সুনাম আছে, ভালোভাবে ব্যবসা ও কোম্পানির পরিচালনার ইতিহাস রয়েছে এবং যেসব কোম্পানির আর্থিক প্রতিবেদন যথেষ্ট স্বচ্ছ, সেসব উদ্যোক্তার কোম্পানিতে বিনিয়োগ করা অনেক নিরাপদ। বিনিয়োগ করার আগে কোম্পানিটির বিগত কয়েক বছরের লভ্যাংশ পরিমাণ জানতে হবে। কোম্পানিটির বিগত কয়েক বছরের আর্থিক প্রতিবেদন জানতে হবে। শেষ যে বিষয়টা জানা জরুরি, যা কম PE রেশিও
দেখে শেয়ার কেনার সময় লাভ করা। শেয়ার বাজারে বিনিয়োগের সর্বশেষ কৌশলটি হচ্ছে শেয়ার কেনার সময় লাভ করা। বিক্রির সময়ের অপেক্ষা না করা, অর্থাৎ একজন বিনিয়োগকারীকে এটা নিশ্চিত হতে হবে যে ভালো শেয়ার তিনি বেশি দামে কিনছেন না। শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে মূল্য আয় অনুপাত বা পিই রেশিও একটি গুরুত্বপূর্ণ সূচক। শেয়ারের বাজার মূল্যকে ইপিএস দিয়ে ভাগ করে এই পিই রেশিও বের করা হয়। ধরা যাক কোনো কোম্পানির পিই রেশিও 12, তার মানে হলো ওই কোম্পানির পিই রেশিও 12, ওই কোম্পানি বর্তমান ইপিএস এর ধারা অব্যাহত থাকলে একজন বিনিয়োগকারী 12 বছরে তার বিনিয়োগ করা অর্থ ফেরত পাবেন। সাধারণভাবে বলা যেতে পারে যেসব কোম্পানির পিই রেশিও 25-এর বেশি সেসব কোম্পানিতে বিনিয়োগ না করাই ভালো। নিলয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শোনে, তারপর একসাথে সবাই কাজে লেগে পড়ে। ছোট বড় অনেক নাইট ক্লাবে নিলয়ের ছবি পাঠানো হয়েছে। তন্ময় সব ক্লাবে নিলয়ের মেকআপ দিয়ে আসা ছবিটি তুলে নিয়েছিল, তারপর পাঠিয়ে দিয়েছে মালিকদের কাছে। তন্ময় বলেও দিয়েছে ছবির ব্যক্তিকে কেউ যেন কোনো ক্লাবে হালকাভাবে না নেয়। সবাই নিলয়ের ছবি দেখে, সাদা আমেরিকানদের মতো চেহারা, গফও আছে, চুলগুলো বেশ বড়। এমন ছবি সবাই মনোযোগ দিয়ে দেখে। ক্লাবগুলোতে রাতে চলে নানা রকম অনৈতিক কাজ, আর চলে বিশাল টাকার মেলা, যেখানে লাখ ও বুদ্ধি বিক্রি করে টাকা নিয়ে যায় অনেকে। আরশিদা বেগমকে নিয়ে আসা হয়েছে দামি একটি বাড়িতে। বাড়িটা অনেক বড় আর চারপাশের জায়গাটাও বেশ সুন্দর। এত বড় বাড়িতে তাকে নিলয়ের লোক এনেছে। আরশিদা একটা কাগজে লিখে দেয়, এটা কার বাড়ি? ছেলেটা জানায়, এটা নিলয়ের বাড়ি, আমরা তার কাজের লোক। আপনি তো ওনার মা, আপনাকে এখানে আনার কথা বলে গিয়েছেন নিলয় স্যার। ছেলেটার কথা শুনে আরশিদা বেগম চমকে যায়। অন্তরা এখন নিজেকে সামলে ভালোই আছে, অনেকের কথা আর তেমন মনেই পড়ে না। অমন একটা খারাপ ছেলের সাথে কেউ বা সম্পর্ক রাখবে, তার কথা কারো মনে থাকার প্রশ্নই আসে না। ওদিকে নিলয় যে মেম্বার আর ওসিকে মেরেছিল সেটা নিয়ে থানায় কেস হয়েছে, কারণ লাশ দুটো নিলয়দের বাড়িতেই পাওয়া যায়। কিন্তু নিলয় কোথায়? নিলয়কে পুলিশরা খুঁজেও পাচ্ছে না। অনেক অনেক কিছুই শিখে ফেলেছে। ওর মাথার মধ্যে এখন অনেক চিন্তা। মাকে খুঁজে বের করতে হবে। ওর অনেক দাঁড়িয়ে আছে। জামিল আসে, রাকিবকে ডাকে সে। জামিল বলে, রাকিব, অনেকের মাথার চুল ফেলে দে, তাকে টাক বানিয়ে ফেল। সবাই মাথা থেকে চুল ফেলে দিবি, আজকে ডাকাতি করতে রাতে। কেউ কোনো কথা বলল না। জামিলের কথা মতো সবাই একই রকম ভাবে টাক হয়ে যায়। জামিলের কাছে আসে ওরা। রাকিব বলে, ওস্তাদ, আজকে কার বাড়িতে যাব? আমি বলবো? হ্যাঁ বল। কামাল সাহেবের বাড়ি। অনেকের কথা শুনে জামিল ভুরু কুঁচকে তাকায়। অনেক যার নাম বলল সে হলো এই উপজেলাতে কয়েকটা ধনীদের ভিতরে একজন। অনেক তার বাড়িতেই কেন লুট করতে চায়? জামিল বলে, ওরে তুই চিনিস? হ্যাঁ, আমি ওর বাড়িতে লুট করতে চাই। পারবি তো? আমাকে পারতেই হবে। আমি না পারলে কখনো চেহারা দেখাবো না। অনেক কনফিডেন্স দেখছি। ওস্তাদ, আমি মগস্টার গ্যাংকে এমন জায়গাতে নিয়ে যাব, সবাই ভয়ে আতঙ্কে উঠবে এই নামটা শুনলে। আমি হাঁটতে নয়, কেড়ে নিতে এসেছি। রাকিব, ওরে অস্ত্র চালানো শিখিয়েছিস তো? ওটা তো নিজ থেকেই বসছে সব। ধরা পড়লে কখনো কারো নাম বলবি না। ধরা আমি পড়বো না ওস্তাদ। অনেকের কথা শুনে জামিল মনে মনে বলে, শালা তো বহুত হারামি রে, এ হবে ভবিষ্যৎ মবস্টারের লিডার। এই তোরা রেডি হয়ে নে, সব অস্ত্র ঠিকঠাকভাবে আছে কিনা চেক করে নে। আজকে অনেক বছর পর আবার ডাকাতে হবে। মবস্টার আসতে চলেছে। রাতুলের ঘুম ভেঙে যায়। সিম্মি তার বুকের উপরে শুয়ে আছে। রাতুলের ঘুম ভাঙতেই শুনতে পায় কুরআনের ধ্বনি। রাতুল ঘুরে তাকায়।
সামিয়া নামাজ শেষে করে যায় নামাজের উপরে বসে কোরআন শরীফ পড়ছে। রাতুল উঠলো, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলো। সারা রাত একবারও সামিয়াকে টাচ করেনি রাতুল। সামিয়া অনেকবার রাতুলের কাছে আসতে চেয়েছিল, কিন্তু রাতুল যেন বিরক্ত বোধ করে, তাই সামিয়া চুপচাপ ঘুমিয়ে পড়ে। রাতুল হলো একজন খারাপ লোক, তার কপালে এত ভালো বউ জুটেছে, অথচ রাতুল তাকে মূল্য দেয় না, কারণ রাতুলের মাইন্ড অন্যদিকে সব সময় থাকে। সামিয়া উঠে খাবার রেডি করে টেবিলে রাখে। তার শ্বশুর খেয়ে প্রশংসা করে। রাতুল যে এসেছে তিনি জানেও না, তিনি তার কাজে চলে যায়। রাতুল আসে রেডি হয়ে, সামিয়া ডাক দেয়, কোথায় যাচ্ছ? ক্লাবে। খাবার খেয়ে যাও। লাগবে না। কেন লাগবে না? তোমার জন্য তোমার পছন্দের খাবার রেঁধেছি, আসো। বলিস না লাগবে না। আর আমি ডাক্তারকে ফোন করে দিয়েছি, সিম্মি অনেক সুস্থ। খেয়ে যাও। দূর, তোকে না বলেছি জোর করবি না আমাকে, তোর রান্না তুই খা। কি হয়েছে, এমন করছো কেন? দূর, সামনে থেকে সর। আজকে তুমি যাবা না বাসায়, থাকবা? আমাকে কত ইগনোর করবা তুমি? আরে আমার কাজ আছে, যেতে হবে। বলেছি না যাবা না। সামিয়া রাতুলের হাত ধরে। রাতুল রেগে যায়। সামিয়াকে সরিয়ে দিতে গিয়েও সামিয়া সরে না। রাতুল আর রাগ কন্ট্রোল করতে পারে না, সামিয়াকে একটা চড় বসিয়ে দেয়, তারপর ধাক্কা দেয় টেবিলের দিকে। সামিয়া টেবিলে খাবারের উপরে এসে পড়ে। যার জন্য ভোর থেকে পছন্দের খাবার রান্না করলো সে তো খেলোই না, বরং সেই খাবারগুলোর উপরে তাকে ফেলেই চলে গেল। সামিয়া সোফাতে বসে কাঁদতে থাকে। মাহিম অনেক আগে উঠেছে। বেশ রাত করে মাহিম বাড়িতে এসেছিল। এক্সট্রা চাবি দিয়ে ভেতরে আসে। মিমি ঘুমিয়েছিল, মাহিম ডাকেনি। সকালে মাহিম যখন ওঠে তখনও মিমি ঘুমাচ্ছিল। মাহিম ডাক দেয় না, দেয় কয়েকবার, মিমি ওঠে না। মাহিম জোরে টান দিয়ে উঠে দেয় মিমিকে। মিমি কিছু বোঝার আগেই ঠাস করে চড় পড়ল ওর গালে। মিমি ভ্যাবাচাকা খেয়ে যায়, চোখ বড় বড় করে সামনে তাকিয়ে থাকে। মাহিম বলে, হারামের বাচ্চা, বিয়ের পর তোরে এত বেলা অবধি ঘুমানোর অভ্যাস করতে কে বলেছে রে? তুই উঠবি সকাল সকাল, আমার জন্য নাস্তা রেডি করবি, আমি সেটাকে বাইরে যাব। আর তুই কিনা আমার পরে ঘুম থেকে উঠিস, আবার আমাকেই তোকে উঠাতে হলো কেন? রাতে কখন এসেছিলাম, কীভাবে এসেছিলাম, কতবার কলিং বেল বাজিয়েছিলাম, সেসব জানিস? মিমি চমকে যায়, দ্রুত বিছানা থেকে ওঠে। মাহিম আরও একটা চড় দেয়। মিমি জোরে কেঁদে ওঠে। মাহিম মিমির চুল ধরে বলে, কেমন বউ চেয়েছিলাম আমি, আর এটা কেমন জুটলো কপালে? মা বাবা গ্রামের মেয়ে বিয়ে করলো, আর সেটা কিনা এমন জঘন্য কাজের। ওই শুন, সংসার করলে মন দিয়ে করবি, বেশি যদি উল্টাপাল্টা দেখছি তো আরেকটা তোর সতীনে নে দেবো, বুঝেছিস? মাহিম মিমিকে ছেড়ে দেয়। মিমি কোনো কথা বলে না ভয়ে, কারণ মাহিম কথায় কথায় মিমির গায়ে হাত তোলে। মিমি কি করবে বুঝতে পারছে না। এমন ছেলের সাথে কেন তার বাবা বিয়ে দিল? নিলয়ের কথা হঠাৎ করে মনে পড়ে ওর। নিলয় ছেলেটার চোখে ওর প্রতি ভালোবাসা দেখেছিল। এখন মিমি বেশ ভালোভাবে বুঝতে পারছে যোগ্যতা দিয়ে সব হয় না, ভালোবাসাও পাওয়া যায় না। নিলয়ের জন্য মিমির মনটা কেমন ডুকরে কেঁদে উঠতে লাগলো। নিলয়েরা শেয়ার বাজারে টাকার বিনিয়োগ করেছে। ওরা হ্যাকের সাহায্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, যার নাম দিয়ে গ্রিন স্কেন। এটা দিয়েই তারা একটা নির্দিষ্ট কোম্পানির অনেকগুলো ছোট ছোট শেয়ার কিনে বিনিয়োগ করে দিয়েছে। সেই কোম্পানি থেকে 10 লাখ টাকার শেয়ার কিনেছে মাহিম আর অলমাইটি ব্লাঙ্ক। নিলয় কম্পিউটারের সামনে বসে আছে। সবাই যার যার কম্পিউটারের সামনে বসা। চার্ট দেখে বড় বড় রাঘব বোয়ালেরা শেয়ার কিনছে। তখনই মাসুম বলে, ভাই, অল মাইটি ব্ল্যাক আর মাহিম নামের একজন ডিলার ওমেগা কোম্পানির শেয়ার কিনেছে। এটা প্রায় নতুন কোম্পানি, শেয়ার হোল্ডারদের মাধ্যমেই ওমেগা কোম্পানিটি উপরে উঠছে। কোম্পানির প্রফিট ভ্যালুও দারুণ ভালো, সব সময় বাজারে চলমান। আমরা তো প্রায় 1 লাখ টাকার শেয়ার কিনেছি, আরও কিনলে ভালো হতো। আমরা জনপ্রতি তো 1 লাখ টাকা দিয়ে কিনেছি, লস হলে 6 লাখ হয়ে যাবে, অন্যরা তো 10 লাখ। অলমাইটি ব্ল্যাক কিনেছে 20 লাখ টাকার বেশি, আর এখানে আছে তো
অতি ক্ষুদ্র বিনিয়োগকারী, সব মিলিয়ে 1 কোটি টাকার শেয়ার ছাড়া হয়েছে কোম্পানি থেকে। আর তাই লস হলে 6 লাখ যাবে, কিন্তু লাভ হলে আমরাই 50 লাখ বের করব। কিভাবে? নিলয় হাসতে থাকে, কম্পিউটারের দিকে ওর তীক্ষ্ণ নজর। দেখা যাক নিলয় কি করতে পারে।